দেখো, আগের দিন আমরা আলোচনা করছিলাম একটা অল্টারনেটরের মধ্যে কি কি ধরনের ফল্টস হতে পারে। অল্টারনেটর খুব গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এটা আমরা সকলেই জানি। এবং এই অল্টারনেটরের মধ্যে কি কি ধরনের ফল্ট হতে পারে সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। তো সেগুলো আলোচনা হওয়ার পরে আমরা দেখব যে সেই ফল্টগুলোকে প্রিভেনশন করবার জন্য বা রোধ করবার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো আগের দিন আমরা মেনলি ফল্টকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ফল্টস। ঠিক আছে, মেকানিক্যাল ফল্টস এর মধ্যে কি কি হতে পারে না, লস অফ প্রাইম মুভার হতে পারে। অর্থাৎ প্রাইম মুভার, অর্থাৎ যার মাধ্যমে আমরা মেকানিক্যাল ইনপুট অল্টারনেটরের মধ্যে প্রোভাইড করি, সেইটা বন্ধ হয়ে যেতে পারে। অথবা ওভার স্পিডিং হতে পারে। এগুলো হচ্ছে মেকানিক্যাল ফল্টস। আর ইলেকট্রিক্যাল ফল্টস এর মধ্যে থাকছে আমার স্টেটরে কিছু ধরনের ফল্টস হতে পারে এবং রোটরেও কিছু ধরনের ফল্টস হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে কি রোটরের মধ্যে কি কি ফল্টস হতে পারে। রোটরের মধ্যে হতে পারে আমার লস অফ এক্সাইটেশন হতে পারে। লস অফ এক্সাইটেশন এক নাম্বার। ঠিক আছে, এটা আমরা আগের দিন একটু আলোচনা করেছি। লস অফ এক্সাইটেশন আমি সংক্ষেপে লিখছি LOE। ঠিক আছে, লস অফ এক্সাইটেশন এটা এক ধরনের ফল্ট হতে পারে। তো এইটা হলে কি হয়, আমরা আগের দিন একটু ডিসকাস করেছি যে এই যদি লস অফ এক্সাইটেশন হয়, যেটা আমার অল্টারনেটর আছে, অল্টারনেটরটা তো একটা সিঙ্ক্রোনাস জেনারেটর, কিন্তু এটা সিঙ্ক্রোনাস জেনারেটর থাকে না। এটা কিসের মতো বিহেভ করে তখন, এটা একটা ইন্ডাকশন জেনারেটরের মতো, ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করে। ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করে এবং তখন সেটা অতিরিক্ত কারেন্ট ড্র করে। অতিরিক্ত কারেন্ট ড্র করাটা তো যে স্টেটর ওয়াইন্ডিং সেগুলোর জন্য ক্ষতিকারক। অতিরিক্ত সময় ধরে যদি আমরা একে চলতেই দিই ইন্ডাকশন জেনারেটর হিসাবে, তখন কিন্তু এটা ইন্ডাকশন জেনারেটর হিসাবে চলতে চলতে এত অতিরিক্ত কারেন্ট ড্র করবে যে স্টেটার ওয়াইন্ডিং যেগুলো আছে সেগুলোই ড্যামেজড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা একটা ডিফিকাল্টি থাকছে লস অফ এক্সাইটেশনের সঙ্গে, এটা আমরা আগের দিন একটু আলোচনা করেছি। এখন আমরা প্রিভেনশনের ব্যাপারে কিন্তু আসিনি, প্রিভেনশন গুলো আমরা পরে দেখব। আচ্ছা, রোটরের ক্ষেত্রে আরেক ধরনের ফল্ট হতে পারে। ঠিক আছে, রোটরের ক্ষেত্রে আমরা তিন ধরনের ফল্ট বলেছিলাম, একটা হচ্ছে লস অফ এক্সাইটেশন, একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফল্ট হতে পারে, অথবা আরেকটা হতে পারে আমাদের ওভার এক্সাইটেশন ফল্ট। ঠিক আছে, তো তার মধ্যে আমি যেটা আছে গ্রাউন্ড ফল্ট সেইটা নিয়ে একটু ডিসকাস করে নিই। যে গ্রাউন্ড ফল্ট হলে ব্যাপারটা কি হয়, একটা রোটরের যে ফিল্ড ওয়াইন্ডিং তার মধ্যে যদি গ্রাউন্ড ফল্ট হয় তাহলে কি হতে পারে। তো অল্টারনেটরের মধ্যে আমরা কি কি পার্টস আছে জানি। গ্রাউন্ড ফল্ট তো হবে, কিন্তু কোথায় হবে, একটা ধরো অল্টারনেটরে এটা হচ্ছে আমার রোটার পার্ট। রোটার পার্টের মধ্যে আমরা ফিল্ডের মাধ্যমে এক্সাইটেশন প্রোভাইড করছি, এটা হচ্ছে রোটারের ফিল্ড ওয়াইন্ডিং। এদিকে আছে আমাদের প্রাইম মুভারের মাধ্যমে রোটরটা ঘুরছে, এটা ধরো আমাদের প্রাইম মুভার, আমি সংক্ষেপে লিখছি। ঠিক আছে, আর এখানে আমরা এক্সাইটেশন প্রোভাইড করেছি। এক্সাইটেশন, সাপোজ এটাকে আমরা IF নাম দিচ্ছি, ফিল্ড কারেন্ট। সরি, ফিল্ড কারেন্ট তো আমরা এখানেই দিচ্ছি, এটাকে আর এখানে দেখাবো কেন, এটা হচ্ছে আমাদের ফিল্ড কারেন্ট, যেহেতু ফিল্ড এক্সাইটেশন আমরা এখানে দিচ্ছি তো এটাই হয়ে গেল। এখান থেকে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পেয়ে যাব, ইলেকট্রিক্যাল আউটপুট আমরা পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা পাবো এখান থেকে। ঠিক আছে, তো এখানে আমাদের এক্সাইটেশনটা থাকছে কোথায়, এক্সাইটেশনটা থাকছে আমাদের রোটার পার্টে। অ্যাকচুয়ালি আমার একটু ভুল হলো এটা দেখানো, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল আউটপুট তো আমরা রোটার থেকে পাবো না, আমরা পাবো কোথা থেকে না স্টেটার থেকে পাবো। তো স্টেটারটাকে আমরা একটু আলাদা করে দেখিয়ে দিই। এটা ধরো বাইরে একটা স্টেটার অংশটাকে আমরা দেখাচ্ছি কালো রং দিয়ে, উপরেও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টেটার অংশটা। ঠিক আছে, তো সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল আউটপুটটা পাবো। আর ফিল্ড যেটা আছে এক্সাইটেশন, সেটাকে আমরা দিচ্ছি কোথায় না রোটারের মধ্যে। তো এটাকে অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা অ্যাকচুয়ালি আমরা একটা ডিসি জেনারেটরের মাধ্যমে দিয়ে থাকি, ডিসি জেনারেটরের মাধ্যমে আমরা এই ফিল্ডটাকে প্রোভাইড করি। এখন ব্যাপার হচ্ছে যদি এই ফিল্ড ওয়াইন্ডিং এ ফল্ট হয় তাহলে কি হবে, তাহলে ওই জায়গাটাকে আমরা একটু বড় করে দেখি, এই জায়গাটা একটু বড় করে দেখছি। তো ধরো ফিল্ড ওয়াইন্ডিং এরকম আছে আমাদের, এটা ধরো আমাদের ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং এর অংশটাকেই আমরা দেখছি। হ্যাঁ, এবং সেখানে আমরা কি প্রোভাইড করছি না, ডিসি এক্সাইটেশন আমরা প্রোভাইড করছি। ডিসি এক্সাইটেশনটা জেনারেটরের মাধ্যমে প্রোভাইড করছি। আমরা সাপোজ এটাকে একটা প্লাস আর মাইনাস, আমি অত ডিটেলসে আঁকছি না, আমি খালি প্লাস মাইনাস দিয়ে বোঝাতে চাইছি যে এটা একটা ডিসি ভোল্টেজ যেটা কিনা আমাদের ফিল্ড ওয়াইন্ডিং, এটা হচ্ছে অল্টারনেটরের মধ্যে যে ফিল্ড ওয়াইন্ডিং সেটার মধ্যে আমরা দিচ্ছি। ঠিক আছে, এবার মনে করো গ্রাউন্ড ফল্ট হলো, আমরা কি আলোচনা করছি না, ফিল্ডের মধ্যে যদি গ্রাউন্ড ফল্ট হয় তাহলে কি হবে। তো গ্রাউন্ড ফল্ট হওয়া মানেটা কি, ফিল্ডের মধ্যে গ্রাউন্ড ফল্ট হওয়া মানেটা কি বলতো, মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিল্ডটা থাকে আমাদের রোটারে। এবার রোটারের যে মধ্যে স্লট থাকে সেখানে আমাদের যে ওয়াইন্ডিং গুলো সেগুলোকে প্লেস করা থাকে, তাই তো। এবার হচ্ছে সেই যে
এই যে মানে আমাদের রোটারের যে ফিল্ড ওয়াইন্ডিং, এগুলো নিশ্চয়ই নেকেড ওয়্যার থাকে না, এগুলোর উপরে কিছু ইনসুলেশন নিশ্চয়ই থাকে। ঠিক আছে, এবার ফল্ট হওয়ার অর্থ হচ্ছে যে এই ফিল্ড ওয়াইন্ডিং যেটা আছে, ফিল্ড ওয়াইন্ডিং এর ইনসুলেশনটা কোনো কারণবশত ড্যামেজ হয়ে গিয়ে ওটা কাকে টাচ করবে, এটা হচ্ছে রোটরের যে কোর আছে তাকে ধরো টাচ করে গেছে। ঠিক আছে, কোনো কারণে মনে করো যে একটা ইনসুলেশন ফেল হয়ে গেছে, ইনসুলেশন ফেল হয়ে রোটরের যে কোর যেটা আছে তাকে টাচ করে গেছে। এবার রোটারের যে কোরটা মানে ইন্ডাকশন সরি অল্টারনেটরের যে রোটার কোর, সেটা তো আর গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নেই, সেটা কমন গ্রাউন্ডের সঙ্গে কিন্তু যুক্ত থাকে না। এটা যেহেতু আমাদের ডিসি, এখানে আমাদের গ্রাউন্ড মানে অ্যাকচুয়াল যেটা গ্রাউন্ড পোটেনশিয়াল বলে সেটা নয়, এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল। তো অ্যাকচুয়ালি যখন এটা রোটরের কোরের সঙ্গে টাচ করে যাবে, এটা কিন্তু গ্রাউন্ডকে টাচ করছে না, রোটরের কোরকে খালি টাচ করছে। তাই আমরা বলতে পারি যে একটা সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে যদি ফিল্ড ওয়াইন্ডিং এ একটা জায়গায় এরকম ফল্ট হয়ে যায়, মানে একটা জায়গায় কোনো একটা জায়গায় যে ফিল্ড ওয়াইন্ডিং তার ইনসুলেশন ড্যামেজ হয়ে গিয়ে সেটা যদি রোটরের কোরকে টাচ করে যায়, তাহলে কিন্তু কোনো বিশেষ ক্ষতি হবে না। এক জায়গায় ফল্ট হলে বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু মানে সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট উইল নট কজ দ্যাট মাচ অফ ড্যামেজ, সেটার জন্য কিন্তু কোনো ড্যামেজ হবে না। কিন্তু প্রবলেমটা তখনই হবে যদি কি হয় না, ধরো যখনই আমার এটা রোটরের যে আমাদের অ্যাকচুয়ালি রোটরটা তো এরকম আছে, ধরো আমরা রোটরটাকে এরকম দেখাচ্ছি গোল করে, রোটরের মধ্যে এরকম অনেক স্লটস আছে, সেই স্লটসের মধ্যে আমার ওয়াইন্ডিংস গুলো প্লেস করা আছে, তাই তো? রোটরের মধ্যে স্লটস, এবং সেই স্লটের মধ্যে আমার রোটরের যে ফিল্ড ওয়াইন্ডিং সেগুলোকে আমরা রেখেছি। এবার হচ্ছে কি, যখন এটা টাচ করে যাচ্ছে কোনো একটা জায়গায়, পার্টিকুলার জায়গায় যদি আমার ফিল্ড ওয়াইন্ডিং এর ইনসুলেশন ড্যামেজ হয়ে সেটা রোটরের যে কোর তাকে টাচ করছে, তাহলে কি হবে, যে জায়গায় টাচটা করছে মানে রোটরের যে সমস্ত কোর অংশটা সেটা এই ভোল্টেজে চলে গেল। এবার আমি মনে করো ফিল্ড ওয়াইন্ডিং এ আমি কথার কথা বলছি, সাপোজ 200 ভোল্ট আছে, সাপোজ ফিল্ড ওয়াইন্ডিং এ 200 ভোল্ট আছে, তাহলে এখানকার ভোল্টেজ কত বলো তো? এখানকার ভোল্টেজ কত? এটা হচ্ছে মাইনাসের সঙ্গে যুক্ত আছে, মানে এখানকার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, আর ধরো এখানকার ভোল্টেজ হচ্ছে আমার 200 ভোল্ট, তাই তো? এখানকার ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। এবার মনে করো যে এই জায়গাতে একটা রোটরের যে বডিটা সেটার সঙ্গে আমার ফিল্ডের যে ওয়াইন্ডিং আছে সেটা টাচ করে গেছে, তাহলে কি হবে, এখন রোটরের যে সমস্ত বডিটা, সেই সমস্ত বডির পোটেনশিয়াল এই মুহূর্তে কততে দাঁড়াবে? এটা এটা তো আমার 200 ভোল্টের সঙ্গে টাচ করে গেছে, মানে রোটরের যে সমস্ত বডিটা তারই 200 ভোল্ট হয়ে গেছে। এখন এখন ব্যাপার হচ্ছে, এমনিতে রোটরের ভোল্টেজ এতটা বেশি ছিল না, রোটরের কোরটার ভোল্টেজটা এতটা বেশি ছিল না, কিন্তু যেহেতু এক জায়গায় ফল্ট হয়েছে তার জন্য রোটরের সমস্ত বডির জায়গাতে ভোল্টেজ এখন 200 ভোল্ট হয়ে গেছে। এবার হচ্ছে কি, এই রোটরের মধ্যে স্লটস গুলোতে আমার ফিল্ড ওয়াইন্ডিং কে রাখা আছে, এবং ফিল্ড ওয়াইন্ডিং এর সঙ্গে রোটরের যে সেপারেশন সেখানে কি আছে, ইনসুলেশন আছে। এবার ব্যাপার হচ্ছে যে যে কোনো জায়গাতে এই যে ইনসুলেশন গুলো আছে, যেটা রোটরের বডির সঙ্গে ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যবর্তী যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটার উপরে কত ভোল্টেজ পড়ছে এখন? এখন কিন্তু আমার 200 ভোল্ট পড়ছে। আগে কিন্তু যদি ফল্ট না হতো এতটা ভোল্টেজ পড়তো না। এবার এই যে ফিল্ড ওয়াইন্ডিং, এটা তো 200 ভোল্ট ক্যারি করার জন্য ডিজাইন করা আছে, তাহলে 200 ভোল্ট পড়লে অসুবিধা কিছু নেই, কিন্তু নর্মালি এতটা পড়তো না। এখন যদি 200 ভোল্ট পড়েও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, এটা ড্যামেজ হবে না, কিন্তু তার উপরে একটা কিন্তু ইনসুলেশনের উপরে কিন্তু একটা স্ট্রেস পড়বে। যেহেতু নর্মালি এটা 200 ভোল্টের জন্য ডিজাইন, তো 200 ভোল্ট পড়লে এটা ড্যামেজ হবে না ঠিক কথা, কিন্তু একটা স্ট্রেসড কন্ডিশনে এটা থাকবে। এবার কোনো কারণবশত যদি কোনো সুইচিং ওভার ভোল্টেজ বা অন্য কোনো কারণে একটা সার্জ ভোল্টেজ চলে আসে, তাহলে কি হবে, তখন অলরেডি এটা স্ট্রেসড অবস্থায় ছিল, আরো এক্সট্রা ভোল্টেজ পড়ার জন্য কি হবে, খুব সহজেই আর একটা জায়গাতে আমার গ্রাউন্ড ফল্ট ঘটে যাবে। এবার দু জায়গায় গ্রাউন্ড ফল্ট ঘটে গেল ধরো, এবার দু জায়গায় যদি গ্রাউন্ড ফল্ট ঘটে যায় তখন কি হবে, তখন কিন্তু আমার এখানে 200 ভোল্ট, এখানেও একটা, এবার এই দুটো গ্রাউন্ড যেটা তৈরি হলো, দুটো গ্রাউন্ডের মধ্যে কিন্তু একটা একটা কি হবে, সার্কুলেটিং কারেন্টের তৈরি হয়ে যাবে। মানে এক জায়গায় কি বুঝলে না বলো? আমি এতক্ষণ বলছিলাম যে একটা গ্রাউন্ড ফল যখন হচ্ছিল, একটা গ্রাউন্ড ফল যখন হচ্ছে রোটরের বডির সঙ্গে, যখন আমার ফিল্ড ওয়াইন্ডিং টাচ করছে, সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট, এর জন্য কোনো ফল্ট কারেন্ট কিন্তু ফ্লো করবে না। ঠিক আছে, এর জন্য কোনো ফল্ট কারেন্ট ফ্লো করছে না, কারণ এখানে রিটার্ন পাথ তো কিছু নেই। এটা গ্রাউন্ড মানে রোটরের বডির সঙ্গে টাচ হয়েছে ঠিক আছে, কিন্তু রিটার্নটা করবে কোথা দিয়ে? রিটার্ন করার কোনো জায়গা নেই। তাহলে সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট উইল নট কজ এনি ড্যামেজ।
কিন্তু তার মানে তখন সার্কুলেটিং কারেন্ট আসছিল না? না, তখন আসছিল না। কিন্তু যখন আমার একটা রোটরের বডির সঙ্গেই 200 ভোল্টটা ধরো যুক্ত হয়ে যাচ্ছে, তখন রোটরের সমস্ত বডির পোটেনশিয়াল 200 ভোল্ট হয়ে যাচ্ছে। এবার এই রোটরের বডির মধ্যে যে স্লটস গুলো আছে সেখানে আমার ফিল্ড ওয়াইন্ডিং রাখা আছে। এবার ধরো ফিল্ড ওয়াইন্ডিং এর উপরে একটা ইনসুলেশন দিয়ে রোটরের স্লটে রাখা আছে। এবার এতক্ষণ পর্যন্ত যখন গ্রাউন্ড ফল্ট কোনো কিছুই ছিল না, তখন সেই ইনসুলেশন গুলোর উপরে এতটা কোনো ভোল্টেজের স্ট্রেস পড়ছিল না। যে জায়গায় যে ইনসুলেশন ছিল সেইখানকার মতো সেই মতো ভোল্টেজ পড়ছিল। এখন যেহেতু টোটাল রোটর বডিটাই 200 ভোল্টে পৌঁছে গেছে, টোটাল বডির মধ্যে সমস্ত জায়গাতেই কিন্তু এই ফিল্ড কয়েলগুলোর ওপরে একটা 200 ভোল্ট পড়বে। তাহলে 200 ভোল্ট সহ্য করার জন্য ওর ক্ষমতা আছে, সেই ইনসুলেশনের ক্ষমতা 200 ভোল্ট সহ্য করার মতো আছে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা এতটা ভোল্টেজ সহ্য করার কথা ছিল না, 200 ভোল্ট যদিও এর সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু এটা তো সবসময় এর সহ্য করার কথা নয়। মানে জিরোতেই থাকার কথা বা কম ভোল্টেজে থাকার কথা, এখন সবসময় 200 ভোল্ট পাচ্ছে, মানে কি অলরেডি একটা স্ট্রেস পড়ছে, ইনসুলেশন গুলোর উপরে একটা স্ট্রেস পড়ছে। এখন স্ট্রেসড অবস্থায় থাকাকালীন মনে করো কোনো কারণে একটু ভোল্টেজটা আমার বেড়ে গেছে, এখানে যে ভোল্টেজটা 200 ভোল্ট আসার কথা, কোনো কারণবশত মনে করো 200 জায়গায় ওটা 400 হয়ে গেছে। এখন যেটা স্ট্রেসড অবস্থায় আছে তার উপরে আর একটু এক্সট্রা দিলেই কি হবে, সেটা আরেক জায়গায় খুব সহজেই আরেকটা গ্রাউন্ড ফল্ট তৈরি করে ফেলবে। এবার আরেকটা গ্রাউন্ড ফল্ট যদি হয়ে যায় এরকম, ধরো আরেকটা জায়গায় এরকম আরেকটা রোটরের বডির সঙ্গে সেটা টাচ করে গেল, এখন এখানকার ভোল্টেজ 200 আছে, এখানের ভোল্টেজ তো 200 নয়, এই ভোল্টেজটা আস্তে আস্তে এখানে বেড়েছে। এখানে 200 হলেও এখানে মনে করো আমার 100 আছে, তাহলে দুটো জায়গার মধ্যে এবার ভোল্টেজের একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। এবার ডিফারেন্স যখনই তৈরি হলো, এই যে দুটো রোটরের মধ্যেকার যে দুটো গ্রাউন্ড তৈরি হয়েছে, সেই দুটোর মধ্যে একটা কি কারেন্ট তৈরি হবে, একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে। তার মানে এই ফিল্ড ওয়াইন্ডিং এর এই অংশটুকুর মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হতে শুরু করবে। ঠিক আছে, এবার এই যে সার্কুলেটিং কারেন্টটা, এই সার্কুলেটিং কারেন্টটা কিন্তু আমাদের যে মানে কি হচ্ছে, এই ধরো এইটুকু অংশের মধ্যে আমার একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছে, এই যে স্লটস গুলো আছে তার মধ্যে থাকা যে ফিল্ড ওয়াইন্ডিং, সেখানে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছে। এবার যে জায়গাটায় সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু ফোর্সটা আর আগে যতটা পড়ছিল, এতক্ষণ রোটরটা কি করে, রোটর তো ঘোরে। এবার রোটরের ওপরে যখনই আমার একটা অংশ শর্টেড হয়ে গেল এরকম, সেই জায়গাটা কোনো ফিল্ড তৈরি করতে কোনো পার্টিসিপেট করবে না। তাহলে রোটরের ওপরে এখানে একটা ফোর্স পড়ছে, ঠিক আছে, এখানেও একটা ফোর্স পড়ছে, ঠিক আছে, এখানেও ফোর্স পড়ছে, সব ঠিক আছে, কিন্তু এইটুকু অংশ যে জায়গার মধ্যে এরকম সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছে সেখানে কিন্তু কোনো ফোর্স পড়বে না। ফোর্স যদি না পড়ে তার মানে কি হলো, একটা আনব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে, ফিল্ড সিস্টেমের মধ্যে একটা আনব্যালেন্স চলে আসবে। এবার এই ফিল্ড সিস্টেমের মধ্যে যদি আনব্যালেন্স চলে আসে, তাহলে কি হবে, রোটরের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, রোটরটা ভাইব্রেট করবে, এবং ভাইব্রেট করলে কি হবে, রোটরের সঙ্গে যে লেগে থাকা যে বিয়ারিংস, সেই বিয়ারিংস গুলো কিন্তু ড্যামেজড হতে পারে। ঠিক আছে, বিয়ারিংস গুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আবার অন্যদিকে আরো একটা এফেক্ট আছে, শুধুমাত্র যে বিয়ারিং ড্যামেজ হবে তাই নয়। দেখো এই রোটরটা আমার কোথায় আছে, রোটরের থাকে আমার স্টেটর পার্ট যেটা আছে সেখানে, তার ভেতরে থাকে তো রোটরটা, তাহলে বাইরে আমার স্টেটর অংশটাও তো আছে। এবার যে জায়গায় আমার ফিল্ড ওয়াইন্ডিংটা এরকম শর্ট হয়ে গেছে, সেই জায়গাকার যে স্টেটার, সেখানে কি সেই মতো ভোল্টেজ উৎপন্ন হবে, তা কিন্তু হবে না। মানে এই যে জায়গাকার, মানে এর কাছাকাছি যে অংশটা আসবে স্টেটরের, সেই অংশে কিন্তু সেই মতো ভোল্টেজ কিন্তু জেনারেটেড হবে না, যেটা অ্যাকচুয়ালি জেনারেটেড হওয়ার কথা নর্মাল কন্ডিশনে। কিন্তু একটা অংশ যদি এরকম বাইপাস হয়ে থাকে রোটরের ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে, সেই জায়গায় ঠিকমতো করে ভোল্টেজটা উৎপন্ন হবে না, এবং ভোল্টেজ যদি উৎপন্ন না হয় ঠিকমতো, তাহলে কি হবে, এখানে একটা আনব্যালেন্স দেখা দেবে। মানে স্টেটার থেকে আমরা তো আলটিমেটলি একটা ভোল্টেজ আউটপুট পেয়ে থাকি, সেই ভোল্টেজ আউটপুট তিনটে ফেজের মধ্যে কিন্তু একটা আনব্যালেন্সের সৃষ্টি করবে। তাহলে এই সব কিছু হচ্ছে কিসের কারণে, গ্রাউন্ড ফল্টের কারণে। দুটো জায়গায় যদি গ্রাউন্ড ফল্ট হয় তাহলেই এই সমস্ত ক্ষতিগুলো দেখা দিচ্ছে, যদিও সিঙ্গেল গ্রাউন্ড ফল্টের জন্য কিন্তু এত কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হলেই আমাদেরকে ব্যাপারটা দেখতে হবে। এর কারণ হচ্ছে কি, যদি একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হয়ে যায় তাহলে আরেকটা গ্রাউন্ড ফল্ট ক্রিয়েট হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যায়। এর কারণটাও আমি বললাম, যে যখনই একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হচ্ছে, যেহেতু রোটরের সমস্ত বডিটার উপরেই এই ভোল্টেজটা পড়ে যাচ্ছে, তার জন্য রোটর যে ফিল্ড ওয়াইন্ডিং তার উপরে একটা ইনসুলেশনের উপরে স্ট্রেস পড়ছে, এবং সেই স্ট্রেসের জন্য একটা গ্রাউন্ড ফল্ট থেকে দ্বিতীয় গ্রাউন্ড ফল্ট তৈরি হওয়ার প্রবাবিলিটিটা খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে এই গ্রাউন্ড ফল্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যদি হয়, সেটাকে আমাদেরকে
কি করতে হবে না, সেটাকে ডিটেক্ট করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটাকে ডিটেক্ট করতে হবে এবং সেটাকে সারানোর মতো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এর পরের দিন আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এই ধরনের গ্রাউন্ড ফল্ট যদি একটা হয়ে থাকে সেটাকে কিভাবে ডিটেক্ট করা সম্ভব, সেগুলোকে আমরা দেখব। আপাতত আমরা আলোচনা করছি কেবলমাত্র কি ধরনের ফল্টস হতে পারে সেই ফল্টস গুলো নেচার সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমরা রোটরের মধ্যে দু ধরনের ফল্ট সম্পর্কে দেখলাম, একটা হচ্ছে লস অফ এক্সাইটেশন হলে কি হয়, আর একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট যদি হয় তাহলে কি হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকটা ধরনের বিশেষ ফল্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আনব্যালেন্সড লোডিং। ঠিক আছে, আনব্যালেন্সড লোডিং অফ দ্য অল্টারনেটর। Unbalanced loading of alternator. এই ব্যাপারটা কি হয় না, একটা অল্টারনেটর, মনে করো একটা অল্টারনেটর আছে, সেখান থেকে আমরা তো 3 ফেজ আউটপুট পাই, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে কি, এই যে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ আমরা আউটপুট হিসাবে পাচ্ছি একটা অল্টারনেটর থেকে, আমরা চাইবো যে তিনটে ফেজের মধ্যে যেন লোড, মানে এই প্রত্যেকটা ফেজে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টগুলো যেন একটা ব্যালেন্সড কন্ডিশনে থাকে। ঠিক আছে, এমন না হয় যে একটা ফেজে খুব বেশি লোড হলো আর একটা ফেজে কম লোড হলো, এরকম ব্যাপারটাকে আমরা বলবো কি আনব্যালেন্সড লোডিং। ঠিক আছে, এই ধরনের ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে আনব্যালেন্সড লোডিং। এবার এই আনব্যালেন্সড লোডিং যদি হয় তাহলে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে যখন এটা ব্যালেন্সড কন্ডিশনে থাকে তখন কেবলমাত্র আমাদের যেটা কারেন্ট সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্টই ফ্লো করে। ঠিক আছে, কিন্তু আনব্যালেন্সড লোডিং যদি হয় তাহলে সেই কারেন্টের মধ্যে একটা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট চলে আসে। এবার এই পজিটিভ নেগেটিভ আর সিকোয়েন্স জিরো সিকোয়েন্স এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু বলে নিই। দেখো, পজিটিভ সিকোয়েন্স হচ্ছে, ধরো আমরা রেড ফেজ এদিকে ধরছি, ধরো এদিকে আমরা ইয়েলো ফেজ ধরছি, এটা হচ্ছে আমাদের ইয়েলো ফেজ, আর ধরো এটা হচ্ছে আমাদের ব্লু ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে আমরা ধরছি সাপোজ পজিটিভ সিকোয়েন্স, মানে এটা কোন দিকে ঘুরছে, এই কারেন্টটা, মানে এই নেচারটা কোন দিকে ঘুরছে, রোটেটিংটা হচ্ছে, আর রেড ইয়েলো ব্লু যদি আমাদের সিকোয়েন্স হয় এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, সিঙ্ক্রোনাস স্পিড এনএস স্পিডে এটা ধরো ক্লকওয়াইজ ঘুরছে, এটাকে আমরা বলছি কি সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, আর নেগেটিভ সিকোয়েন্সটা কাকে বলে? নেগেটিভ সিকোয়েন্স হচ্ছে, এটা যদি ক্লকওয়াইজ ঘুরে ওটা ঘুরবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। ধরো রেড, আরবিওয়াই। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ধরো রেড এর পজিশন সেম থাকলো কিন্তু ইয়েলোর পজিশনটা আমার এরকম হয়ে গেল, ইয়েলোর পজিশনটা আমার এরকম হয়ে গেল, এটা হয়ে গেল আমার ইয়েলো, আর এটা হয়ে গেল আমাদের ব্লু। ঠিক আছে, তাহলে এখন আমরা রেড ইয়েলো ব্লু এই সিকোয়েন্সে যদি যাই, এটা কোন দিকে ঘুরছে বলো? এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ কত স্পিডে ঘুরছে? সিঙ্ক্রোনাস স্পিডেই ঘুরছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। ঠিক আছে, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। আর একটা সিকোয়েন্স হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি না, জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সটা হচ্ছে আমাদের তিনটের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে না, আমাদের রেড ফেজটাও এদিকে থাকবে, আমাদের ইয়েলো ফেজ যেটা সেটাও এদিকে থাকবে, এবং ব্লু ফেজ যেটা সেটাও আমাদের ওই প্যারালালই থাকবে, তিনটের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই। এই ধরনের যে সিকোয়েন্স এটাকে আমরা বলি জিরো সিকোয়েন্স। ঠিক আছে, জিরো সিকোয়েন্স। এবার এই তাহলে জিরো এদের মধ্যে সিকোয়েন্স অ্যাঙ্গেল কি করে কম্পোনেন্টটা থাকবে? কখন? অ্যাঙ্গেল থাকবে না, তিনটে সেম ডিরেকশনে ফ্লো করবে, অ্যাঙ্গেল তো নেই, অ্যাঙ্গুলার ডিফারেন্স নেই এগুলোর মধ্যে। মানে একটা যে কারেন্ট, সেই কারেন্টটা তিনটে ফেজের যে কারেন্ট, এগুলোকে আমরা তিনটে কম্পোনেন্ট এভাবে ভাঙতে পারি, জিরো সিকোয়েন্স, মানে পজিটিভ সিকোয়েন্স প্লাস নেগেটিভ সিকোয়েন্স প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্স, এই তিনটে ভাগে আমরা ভাঙতে পারি। কিন্তু একটা কথা বলি যে এই যে জিরো সিকোয়েন্স কারেন্টটা এটা কিন্তু সবসময় থাকবে না, এটা থাকবে একমাত্র তখনই যদি সিস্টেমের মধ্যে কোনো গ্রাউন্ড ফল্ট হয়, তখনই। গ্রাউন্ড ফল্ট না হলে কিন্তু
এই জিরো সিকোয়েন্স কারেন্টটা থাকবে না। এবার আনব্যালেন্স যদি হয়, আনব্যালেন্স মানে তো কোনো গ্রাউন্ড ফল্ট নয়, তাহলে এখন কোনটা থাকবে? এখন থাকবে আমার পজিটিভ সিকোয়েন্স থাকবে আর আমাদের নেগেটিভ সিকোয়েন্স থাকবে। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স ধরো আছে। এখন ব্যাপারটা কি হচ্ছে, মনে করো আমাদের যে রোটার আছে, রোটারটা আমাদের ভেতরে আছে, আর বাইরে আমাদের কে আছে? স্টেটার আছে। বাইরে আমাদের আছে হচ্ছে স্টেটার, বাইরে আমাদের ধরো স্টেটার আছে। এখন এই রোটারটা, রোটারটা আমার মানে প্রথমে যখন ধরো কোনো ব্যালেন্স কন্ডিশনে এটা আছে, তখন আমার রোটারটা কোন দিকে ঘুরছে? না ক্লকওয়াইজ ঘুরছে। মনে করি এটা আমার এনএস স্পিডে বা সিঙ্ক্রোনাস স্পিডে ক্লকওয়াইজে ঘুরছে। এবং আমাদের যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট কোন দিকে ঘুরছে? পজিটিভ সিকোয়েন্স কারেন্টও ক্লকওয়াইজ ঘুরছে, এটাও সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে। ঠিক আছে, তার মানে কি, যখন আমার এটা যখন ব্যালেন্স কন্ডিশনে আছে কেবলমাত্র পজিটিভ সিকোয়েন্সই থাকবে, সেটা আমার সিঙ্ক্রোনাস স্পিডে ক্লকওয়াইজ ঘুরছে এবং রোটারও আমার ক্লকওয়াইজ সিঙ্ক্রোনাস স্পিডে এনএস স্পিডে ঘুরছে। এবার ব্যাপার হচ্ছে যখন আনব্যালেন্সড ফেনোমেননটা হচ্ছে, তখন আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের ব্যাপারটা চলে আসছে। এবার এই নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কোন দিকে ঘুরবে? নেগেটিভ সিকোয়েন্সটা কোন দিকে ঘুরে আমি দেখালাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং সেম স্পিডেই ঘুরবে। তখন নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা কিন্তু আমার ঘুরছে, তার জন্য যে ফ্লাক্স সেটা কিন্তু আমার রোটেট করছে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেটাও সিঙ্ক্রোনাস স্পিডেই ঘুরছে। ঠিক আছে, এবার এই ব্যাপারটা যখন হচ্ছে, তখন আমাদের যে রিলেটিভ যে আমাদের স্পিড বিটুইন দ্য নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট অ্যান্ড দ্য রোটার, সেটা কত হচ্ছে বলো দেখি? এটা আমাদের স্পিড, এটাকে যদি আমরা এনএস বলি, এটাকে আমাদের মাইনাস এনএস বলতে হবে, কারণ আমি তো এটা ডাইরেকশনটা পাল্টে দিয়েছি, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস এনএস। তাহলে বলো রিলেটিভ স্পিডটা কত রোটর এবং স্টেটরের মধ্যে? এটা হয়ে যাচ্ছে আমাদের রোটারের স্পিড যদি এনএস হয় মাইনাস স্টেটারের স্পিড, সেটা কত? স্টেটারের মানে ফিল্ড, স্টেটারের যে ফিল্ড ডিউ টু দিস নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, সেটা হচ্ছে মাইনাস এনএস। মানে এই রিলেটিভ যেটা স্পিড যেটা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কিন্তু 2 টাইমস অফ এনএস, মানে 2 টাইমস অফ দ্য সিঙ্ক্রোনাস স্পিড এটা হয়ে যাচ্ছে। মানে এটা ক্লকওয়াইজ এনএস স্পিডে ঘুরছে রোটারটা, অন্যদিকে নেগেটিভ সিকোয়েন্সের জন্য যে ফিল্ড সেটা অ্যান্টি ক্লকওয়াইজ এনএস স্পিডে ঘুরছে। তাহলে দুটোর মধ্যে রিলেটিভ স্পিড কত হয়ে যাচ্ছে? 2 টাইমস অফ দিস এনএস। ঠিক আছে, এবং এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে যে কারেন্ট যেটা ইনডিউসড হবে, না যেটা কারেন্টটা আমাদের রোটারে যে কারেন্ট ইনডিউসড হবে মানে স্টেটারের সাপেক্ষে, সেই ইনডিউসড কারেন্টটা ফ্রিকোয়েন্সি কত হয়? ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 2 টাইমস অফ মানে দ্য রেটেড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 2 টাইমস অফ দ্য রেটেড ফ্রিকোয়েন্সি। যেহেতু রিলেটিভ স্পিডটা 2 টাইমস অফ এনএস হয়ে যাচ্ছে, তাহলে স্লিপ কত হচ্ছে বলো? স্লিপটা বেসিক্যালি আমরা কি বলতে পারি? আমরা যদি স্লিপের হিসাব করি, স্লিপের ফর্মুলা আমরা কি জানতাম বলো? স্লিপ ইজিক্যাল টু আমরা জানি, হ্যাঁ, এনএস মাইনাস এন এনএস বাই মাইনাস এনআর বাই হচ্ছে আমাদের বাই এনআর এনএস। এনএস। এখন আমাদের এনএসটা যেটা হচ্ছে, এনএসটা আমাদের মাইনাস এনএস হয়ে গেছে, ধরো এনএসটা আমার মাইনাস এনএস হয়ে গেছে, এবং আমাদের এইটা হয়ে গেছে এনএসই আছে, এনআরটা আমার এনএসই আছে, এবার এটাও এনএস হয়ে গেছে, তার মানে -2 হয়ে যাচ্ছে -2। বেসিক্যালি। -2 হয়ে যাচ্ছে, মানে যদি আমরা ম্যাগনিটিউড ওয়াইজ ধরি, তাহলে যে আমাদের এখানে রোটারের পার্টে যে কারেন্টটা ইনডিউসড হবে, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হয়? রোটার পার্টে যে কারেন্ট ইনডিউসড হয় তার ফ্রিকোয়েন্সি কত হয়? এস ইন্টু এফএস হয় না? এস ইন্টু এফএস, সেটাই তো হয়, এস ইন্টু এফএস। সরি, আমি এখানে ছোট হাতের এস লিখতাম, এখানে ছোট হাতের এস লিখছি। তাহলে এস ইন্টু এফএস, এই ফ্রিকোয়েন্সির আমাদের কারেন্ট ইনডিউসড হয়, তাহলে এখানে আমাদের হচ্ছে -2 ইন্টু এফএস, এই ফ্রিকোয়েন্সির আমাদের কারেন্ট ইনডিউসড হবে। এবার মাইনাসটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ নয়, ডাইরেকশনটা বোঝানোর স্বার্থে এটাকে নেগেটিভ চিহ্নটা আসছে। তো বেসিক্যালি আমাদের যে রোটার পার্টে যে কারেন্টটা ইনডিউসড হবে তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে মড, যদি আমরা নিই তাহলে মড অফ -2fs, মানে হচ্ছে 2fs, 2 টাইমস অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য, মানে সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরাকালীন যে ফ্রিকোয়েন্সি তার ডবল ফ্রিকোয়েন্সির কারেন্ট আমার এই রোটার পার্টে ইনডিউসড হবে। ঠিক আছে, এবার রোটার পার্টে যদি এই কারেন্ট ইনডিউসড হয়, তাহলে রোটারের মধ্যে আমরা কি জানি? রোটার পার্টে কারেন্ট ইনডিউসড হলে এখানে আমাদের এডি কারেন্ট এবং হিস্টেরেসিস দু ধরনের লসই আছে। রোটরে তো একটা কোর আছে, কোরের মধ্যে যদি এরকম কারেন্ট ইনডিউসড হয়, তাহলে কি হবে? হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস হবে। এবং হিস্টেরেসিস এডি কারেন্টের ফর্মুলা আমরা কি জানি বলো? এডি কারেন্ট লসের ফর্মুলা
পি এডি কারেন্ট যদি আমরা ধরি, ডাব্লিউ ই ধরি এটাকে আমরা, সাপোজ ডাব্লিউ ইর ফর্মুলা কি হয়, এডি কারেন্ট লসের ফর্মুলাতে আমরা জানি ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি স্কোয়ার, তাই না? এবং যেটা আমাদের হিস্টেরেসিস লস হয় ডাব্লিউ এইচ, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বুঝতে পারছি হিস্টেরেসিস এবং এডি কারেন্ট দু ধরনের লসই কিন্তু আমার ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড। এখন যে আমার ফ্রিকোয়েন্সিটার কারেন্ট এই রোটার পার্টে ইনডিউসড হচ্ছে, সেটা আমার ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে গেছে। তার মানে কি আমাদের এডি কারেন্ট লসটাও অনেক বেড়ে যাবে, অন্যদিকে আমাদের হিস্টেরেসিস লস যেটা হয় সেটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে? এবং এই ধরনের লসগুলো যদি রোটর পার্টে বাড়তে থাকে, আলটিমেটলি কি হবে? লসের সঙ্গে কি রিলেটেড বলো? লসের সঙ্গে আমাদের টেম্পারেচার হিট রাইজ স্যার, রিলেটেড। স্যার হিট। হিট বেশি জেনারেটেড হবে। হিট বেশি জেনারেটেড হওয়া মানে কি? তাপমাত্রা বেশি বেড়ে যাবে, টেম্পারেচার রাইজ হবে, এবং আলটিমেটলি তার ফলে কি হতে পারে? আমাদের রোটার যেটা আছে, রোটারটা ড্যামেজড হতে পারে। রোটর মে গেট ড্যামেজড, ঠিক আছে, মে গেট ড্যামেজড। তাহলে আমাদের বুঝতে পারছো যে যদি আমাদের আনব্যালেন্স হয় তার থেকে কি কি ঘটনা ঘটতে পারে। রোটর মে গেট ড্যামেজড। তাহলে দেখো ব্যাপারটা কি থেকে শুরু হলো? আমাদের ব্যাপারটা শুরু হলো কিন্তু আনব্যালেন্স থেকে। মানে তিনটে ফেজের মধ্যে যদি আনব্যালেন্স কারেন্ট থাকে, মানে ব্যালেন্স কন্ডিশন যদি না থাকে লোডের মধ্যে, তার থেকেই এই নেগেটিভ সিকোয়েন্সের উৎপত্তি। এবং নেগেটিভ সিকোয়েন্স বেশি হওয়ার ফল কি হচ্ছে না, আমাদের হিস্টেরেসিস এডি কারেন্ট লস বেশি হচ্ছে, বেশি পরিমাণে হিট জেনারেটেড হচ্ছে, হিট জেনারেটেড বেশি হচ্ছে, এবং হিট জেনারেটেড বেশি হওয়ার জন্য আমাদের টেম্পারেচার রাইজটা বেশি হচ্ছে, এবং টেম্পারেচার রাইজ বেশি হওয়ার জন্য আমাদের রোটারটা আলটিমেটলি ড্যামেজড হতে পারে। তাহলে এটা একটা ফল্টি কন্ডিশন। আমাদেরকে কি চেষ্টা করতে হবে? যেন নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট না জেনারেটেড হয়, সেই রকম কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের অল্টারনেটরকে প্রোটেক্ট করতে পারি, ঠিক আছে? আনব্যালেন্সের জন্য এই ধরনের ফল্টস কিন্তু হতে পারে। এবারে আমরা আসি যে আরো তো ফল্টস হতে পারে। আমাদের স্টেটার পার্ট সম্পর্কে এখন আমরা আলোচনা করিনি। স্টেটার পার্টেও তো আমাদের ফল্টস হতে পারে। কি ধরনের ফল্টস হতে পারে? স্যার বলছি আর ওয়াই বি নেগেটিভ হচ্ছে ওই সিকোয়েন্সটা একবার বলে দিন তো। কোনটা বলো? এই যে হ্যাঁ, এখানে নেগেটিভটা কেন হচ্ছে, মানে আনব্যালেন্সটা কি করে হলো, এটা একবার বলে দিন তো। এটা দেখো, এটা হচ্ছে একটা ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, আনসিমেট্রিক্যাল ফল্টস অ্যানালিসিস কি তোমাদের আছে? এটা একটা আলাদাই চ্যাপ্টার, ঠিক আছে? মানে আমি চ্যাপ্টারটা তো ডিটেলসে বলবো না এখন, কিন্তু এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তোমাদের কি ছিল সিলেবাসে টিডিপির মধ্যে? মানে ওখানে বেসিক্যালি আমরা যে কোনো একটা যে কোনো ধরো এরকম কারেন্ট আছে, সেটাকে মানে ওই চ্যাপ্টারের বক্তব্য অনুযায়ী, বা এটা আমরা ওই চ্যাপ্টার থেকে এগুলো পড়ে থাকি। তো ধরো এরকম যদি তিনটে ফেজ থাকে না আনসিমেট্রিক্যাল কন্ডিশনে, আনসিমেট্রিক্যাল কন্ডিশন মানে রেড ইয়েলো ব্লু নিশ্চয়ই আমাদের মানে কোনো ব্যালেন্সড কন্ডিশনে নেই। সাপোজ আমার রেডটা ধরো এরকম আছে, সাপোজ আমার রেডটা ধরো এরকম আছে, সাপোজ আমার ইয়েলোটা ধরো ধরো এরকম আছে, আর ধরো আমার ব্লুটা ধরো এরকম আছে, ঠিক আছে? এইরকম ধরো একটা কন্ডিশন আছে, ফল্ট কন্ডিশন। এটা কি এখানে আমাদের তিনটে ফেজের লোড কি সেম? আমাদের তিনটে ফেজের লোড কি সেম হচ্ছে? মানে ধরো এই যে তিনটে ফেজ, তার কারেন্ট গুলোকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। তিনটে ফেজ তো সেম নয়। তিনটে ফেজের যদি সেম না হয়, এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে আনব্যালেন্সড কন্ডিশন। হ্যাঁ, তো সেই আনব্যালেন্সড কন্ডিশনের পরিস্থিতিতে আমরা এই কারেন্টটাকে এই তিনটে ভাগে ভাঙতে পারি। এই তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, একটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এবং আরেকটা হচ্ছে জিরো সিকোয়েন্স। যে কোনো কন্ডিশন, যে কোনো আনব্যালেন্সড কন্ডিশনের পরিস্থিতিতেই আমরা একে এরকম তিনটে ভাগে ভাঙতে পারি। হ্যাঁ, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ স্যার আর সিকোয়েন্স ওয়াই এবং বি জিরো তো সিকোয়েন্স। একসঙ্গেই আসছে, তাহলে তিনটে আনব্যালেন্সড মানে কি, কোথায় ফল্ট হলে হয় এরকম আনব্যালেন্সড? আনব্যালেন্স মানে ধরো মানে কোনো জায়গায় ধরো আউটেজ হয়ে গেছে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো একটা পার্টিকুলার ফেজ মনে করো আউট হয়ে গেছে, কোনো একটা পার্টিকুলার ফেজ আউট হয়ে গেছে। রেড ফেজটা ধরো একটা আনব্যালেন্সটা আমি জেনারেটরের ওখানে বলছি না, ধরো একটা ট্রান্সফরমার আছে, সাপোজ একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার থেকে আমার তিনটে ফেজ বেরিয়েছে, রেড ইয়েলো ব্লু, আর সাপোজ একটা নিউট্রালও আছে, নিউট্রাল আর ওয়াই বি, ঠিক আছে? এবার হচ্ছে ধরো এখানে আমাদের কি হয়েছে না, মানে এটা একটা ট্রান্সফরমারের ছবি আমি দেখাচ্ছি। তো ধরো এদিকে আমাদের এইচটি ফিউজ আছে,
এদিকে আমার রেড ফেজ আছে, এটা ধরো ইয়েলো ফেজ, আর এটা হচ্ছে ব্লু ফেজ, ঠিক আছে? তিনটে ফেজ আছে, এটা আমাদের রেড ফেজ, এটা ধরো আমার ইয়েলো ফেজ, আর এটা ধরো আমাদের ব্লু ফেজ। এখন যখন ট্রান্সফরমারটা চলছিল তখন আমাদের কি ছিল, এটাও ক্লোজ ছিল, এটাও ক্লোজ ছিল, এটাও ক্লোজ ছিল। এবার মনে করো কোনো কারণে একটা ফেজের ফিউজ আউট হয়ে গেছে, কোনো একটা ফেজের ফিউজ আউট হয়ে গেছে। ফিউজ আউট হয়ে গেলে কি হবে? ট্রান্সফরমারটা তো চলবে, চলবে কি চলবে না? ট্রান্সফরমারটা তো চলবে। এবার হচ্ছে ট্রান্সফরমার চলছে, কিন্তু আহ, এখানে ভোল্টেজ যেগুলো পাবে সেগুলো ঠিক মতো পাবে না, সেটাও ঠিক আছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে যদি আমরা এখানে একটা মিটার লাগাই, তাহলে আমরা কি দেখবো? রেড ফেজে কারেন্ট নেই, ইয়েলো ফেজে বেশি কারেন্ট আছে, ব্লু ফেজে বেশি কারেন্ট আছে। তাহলে এটা কি কন্ডিশন হলো? এটা একটা আনব্যালেন্স কন্ডিশন হলো কিনা? রেড ফেজে কারেন্ট নেই, ইয়েলো ফেজে কারেন্ট আছে, ব্লু ফেজে কারেন্ট আছে। তাহলে আমাদের রেড, ইয়েলো, ব্লু তিনটেকে যদি আমরা ফেজার ডায়াগ্রাম ওয়াইজ ড্র করি, এখন তো আমার রেড ফেজ জিরো হয়ে গেছে। তাহলে আমাদের কি কি আছে? কেবলমাত্র আমাদের ইয়েলো আছে, আর স্যার একটা আমাদের আউটপুটে তাহলে রেড ফেজ পাওয়া যাবে না, মানে শুধুমাত্র ওয়াই আর বিটাই পাওয়া যাবে? তো যদি রেড ফেজে ফল্ট হয় সামান্য পরিমাণে পাওয়া যাবে, সামান্য পরিমাণে হলে পাওয়া যাবে কিন্তু, কেন? ঠিক আছে? নিউট্রালের ভোল্টেজের জন্য একটু আমরা ভোল্টেজ কিন্তু পাবো, আনব্যালেন্স ভোল্টেজটা এখানে পাবো সামান্য পরিমাণে, ওটা ফেজার ডায়াগ্রাম আঁকলে বুঝতে পারবে, ঠিক আছে? লো ভোল্টেজ পাবে কিন্তু সামান্য হলেও পাবে। আর হচ্ছে কি, তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি দেখি যে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু মানে রেড আর ব্লু এরকম থাকলো, মানে ইয়েলো আর ব্লুটা থাকলো, কিন্তু রেডটা তো থাকলো না। এরকম ধরো একটা সিস্টেমে কত এরকম ট্রান্সফরমার থাকে, কত এরকম লোড থাকে, অনেক বড় বড় ফ্যাক্টরি থাকে। তো কোনো জায়গায় এরকম আউট হয়ে যেতেই পারে কোনো একটা ফেজ, বা কোনো একটা বড় জায়গা জুড়ে একটা জায়গার মানে এইচটি লাইন, আমাদের যে হাই টেনশন লাইন আমরা দেখি, সেই এইচটি লাইনেও বিভিন্ন জায়গায় এরকম ফিউজের সিস্টেম থাকে। কোনো জায়গায় ধরো ফিউজ আউট হয়ে গেছে কোনো একটা পার্টিকুলার ফেজে, তাহলে কি হবে? তাহলে আনব্যালেন্স হবে, তিনটে ফেজের কারেন্ট তো ব্যালেন্স হবে না। তো এরকম যদি বড় মাত্রায় ঘটে কোনো কারণে, তাহলে হতেই পারে যে জেনারেটরের থেকে বা অল্টারনেটর থেকে আমার যে তিনটে ফেজ পোর্ট বেরোচ্ছে, তিনটে ফেজের উপরে ব্যালেন্স লোড তো থাকবে না। কোনো ফেজে লোড বেশি থাকবে, কোনো ফেজে কম থাকবে, কোনো ফেজে মাঝারি থাকবে। এবার এই এটা অল্প মাত্রায় কম বেশি হতেই পারে, কিন্তু এই মাত্রাটা যদি অনেক বেশি হয়ে যায়, এমন যদি হয় কোনো একটা ফেজে হয়তো মানে দুটো ফেজের মধ্যে হয়তো ডিফারেন্স 20%-এর থেকে বেশি হয়ে গেছে, তো সেই বিশেষ পরিস্থিতিগুলোতে তখনই কিন্তু এই নেগেটিভ সিকোয়েন্স এটা এত বেশি এফেক্টিভ হয়ে যাবে। মানে নর্মাল আনব্যালেন্স তো হতেই পারে, ছোটখাটো আনব্যালেন্স হতেই পারে, কিন্তু যদি একটা হিউজ আনব্যালেন্স হয়ে যায়, তো সেইটা হচ্ছে আনডিজারেবল কন্ডিশন। তো সেই কন্ডিশনে আমাদেরকে কি ঘটনা ঘটছে যে এরকম নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের কনসেপ্ট চলে আসছে, এবং সেটার জন্য আমাদের রোটরটা ড্যামেজড হতে পারে। তো সেই কন্ডিশনটাকে আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিটেক্ট করতে হবে, যে কোনো কারণে আনব্যালেন্স হয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করতে হবে, এবং সেই মোতাবেক আমাদেরকে অল্টারনেটরটাকে প্রোটেক্ট করার মতো কিছু ব্যবস্থা রাখতে হবে, ঠিক আছে? তো এবার আমরা চলে আসবো যে রোটরের তো আমরা দেখলাম রোটরে কি কি ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের লস অফ এক্সাইটেশন হতে পারে, একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফল্ট হতে পারে, আবার আনব্যালেন্সড লোডিং এর জন্য একটা কন্ডিশন আসতে পারে। তো দেখো নেক্সট আমরা চলে আসবো আমাদের যে স্টেটার ওয়াইন্ডিং এর মধ্যে কি কি ধরনের ফল্টস হতে পারে। দেখো, স্টেটার ওয়াইন্ডিং এর ফল্ট কন্ডিশন গুলো আমি আগের দিন একটু বলেছিলাম। স্টেটার ওয়াইন্ডিং ফল্টস, স্টেটার ওয়াইন্ডিং ফল্টস স্টেটার ওয়াইন্ডিং যেখান থেকে আমরা ফাইনাল আউটপুটটা পাই অল্টারনেটরের মধ্যে, সেটাকেই তো আমরা স্টেটার পার্ট থেকেই তো আমরা আলটিমেটলি রেড, ইয়েলো, ব্লু তিনটে ফেজ পেয়ে থাকি একটা অল্টারনেটরে। এবার সেখানে কি কি ধরনের ফল্টস হতে পারে বলো? আগের দিন আমি বলেছিলাম একটা ধরনের ফল্টস হতে পারে আমাদের কি, তিনটে ফেজ থাকে তো অল্টারনেটরে, তাহলে ফেজ টু ফেজ ফল্ট একটা হতে পারে, তাই তো? ফেজ টু ফেজ ফল্ট, ফেজ টু ফেজ ফল্ট। আর একটা হতে পারে আমাদের ইন্টার টার্ন ফল্ট, ফেজ টু ফেজ ফল্ট হতে পারে। আর একটা আমাদের হতে পারে হচ্ছে ইন্টার টার্ন ফল্ট, ইন্টার টার্ন ফল্ট। আর একটা ধরনের ফল্ট আমাদের হতে পারে, সেটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট, মানে হচ্ছে ফেজ টু আর্থ ফল্ট, ঠিক আছে? ফেজ টু আর্থ ফল্ট।
ফেজ টু আর্থ ফল্ট। এখন একটা অল্টারনেটরের ক্ষেত্রে ফেজ টু ফেজ ফল্ট যেটা বলছি সেটা হওয়া খুবই রেয়ার। ঠিক আছে, ফেজ টু ফেজ ফল্ট হয় না বললেই চলে, কারণ এই যে আমাদের ওয়াইন্ডিংস গুলো আছে সেগুলো তো কাছাকাছি তো কিছু থাকছে না। মানে তিনটে ফেজ, দুটো ফেজ, মানে যে দুটো আলাদা আলাদা ফেজ বা তিনটে আলাদা আলাদা ফেজ, সেগুলো তো সবসময় আলাদা আলাদা স্লটে থাকছে। দুটো ফেজের মধ্যে এরকম ফেজ টু ফেজ ফল্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা খুবই কম। ঠিক আছে, প্রবাবিলিটিটা হচ্ছে খুবই কম, খুবই রেয়ার এটা। আর ইন্টার টার্ন ফল্ট যেটা, এটা হচ্ছে যেখানে আমাদের একের বেশি সংখ্যক টার্ন ব্যবহার করা হয়েছে সেই ধরনের। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে স্টেটার ওয়াইন্ডিং এর ফল্টের মধ্যে মেনলি হতে পারে কি ফেজ টু ফেজ ফল্ট, হুইচ ইজ ভেরি রেয়ার, এটা হচ্ছে খুবই রেয়ার। আর ইন্টার টার্ন ফল্ট এটা হচ্ছে একমাত্র বড় রেটিং এর অল্টারনেটারের ক্ষেত্রে বা লার্জ অল্টারনেটারের ক্ষেত্রে এটা হতে পারে। লার্জ অল্টারনেটারের ক্ষেত্রে, ছোট অল্টারনেটার বা কম রেটিং এর ক্ষেত্রে এগুলোর প্রবাবিলিটি নেই। এবং এইটা ফেজ টু আর্থ ফল্ট এটা হচ্ছে ভেরি কমন। ঠিক আছে, এটা হচ্ছে খুবই কমন। এবং আমরা আহ, তোমাদের সিলেবাসে যেটা আছে যে মার্জ প্রাইসড বেসড প্রোটেকশন, সেটা হচ্ছে ফেজ টু আর্থ ফল্ট প্রোটেক্ট করবার জন্য এবং ফেজ টু ফেজ ফল্ট প্রোটেক্টের জন্যই। তো তার মধ্যে এই এই যে ফল্টটা এটা হচ্ছে কিন্তু কমন, এটা হচ্ছে কমন ফল্ট স্টেটার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। তো আমরা ফেজ টু আর্থ ফল্ট মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? ফেজ টু আর্থ ফল্ট মানেটা কি? একটা অল্টারনেটার, তার যে ধরো ওয়াইন্ডিং আছে, স্টার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার পয়েন্ট ক্রিয়েট করেছে তিনটে ওয়াইন্ডিং। তো ধরো একটা রেড ফেজের ওয়াইন্ডিং এরকম আছে, এটা ধরো আমাদের রেড ফেজের ওয়াইন্ডিং। আর একটা ধরো আমাদের ইয়েলো ফেজের ওয়াইন্ডিং এরকম আছে। হ্যাঁ, ইয়েলো ফেজের ওয়াইন্ডিং এরকম আছে অল্টারনেটারে। আর আরেকটা হচ্ছে আমাদের ব্লু ফেজের ওয়াইন্ডিং ধরো এরকম আছে। এবার এই অল্টারনেটারের ক্ষেত্রে ফেজ টু আর্থ ফল্ট মানেটা কি? ফেজ টু আর্থ ফল্ট মানে হচ্ছে এই যে ধরো কোনো একটা পার্টিকুলার যে ফেজ আছে সেটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। আর এটা কি নিউট্রাল পয়েন্ট, এটাকে কি বলে? নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্টকে কি করা থাকে? একে গ্রাউন্ড করা থাকে, একে গ্রাউন্ড করা থাকে। ঠিক আছে, নিউট্রাল পয়েন্টটা অলওয়েজ গ্রাউন্ডেড থাকে। এবার ব্যাপারটা এরকম ভাবে গ্রাউন্ডেড থাকে না, কিছু একটু মডিফিকেশন থাকে। মডিফিকেশনটা কি সেটা আমি বলছি এবং সেটাকেও ড্র করবো। এরকম ধরো একটা অল্টারনেটার, তিনটে তার ফেজ রেড ইয়েলো ব্লু। এবার ধরো কোনো একটা পার্টিকুলার ফেজ এটা গ্রাউন্ড ফল্ট হয়ে গেল। গ্রাউন্ড ফল্ট যদি হয় তাহলে কি হবে? গ্রাউন্ড ফল্ট মানে এটা তো ওয়াইন্ডিংটা কোনো কারণে মনে করো গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। তো তখন কি হবে? তখন দেখো এখানে আমার একটা গ্রাউন্ড তো অলরেডি আছে, নিউট্রাল পয়েন্টটাকে তো আমরা গ্রাউন্ড করেই রেখেছি। সেই নিউট্রাল পয়েন্টের গ্রাউন্ড এবং আমার এই যে নতুন একটা গ্রাউন্ড তৈরি হলো, যে কোনো একটা জায়গায় আমার যে স্টেটারের যে ওয়াইন্ডিং সেটা হচ্ছে সাপোজ সাপোজ এটা আমাদের গ্রাউন্ডের সঙ্গে টাচ করে গেছে। তো সেক্ষেত্রে কি হতে পারে? এই যে দুটো গ্রাউন্ডের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে, ফল্ট কারেন্ট ফ্লো করবে এদিক থেকে। কারণ এখানে তো ভোল্টেজ আছে না, অল্টারনেটারের ওয়াইন্ডিং মানে এখানে তো ভোল্টেজ যথেষ্ট আছে। এবার এই ভোল্টেজের জন্য কি হবে? একটা সার্কুলেটিং কারেন্টের তৈরি হবে। এবার এই সার্কুলেটিং কারেন্টটা খুব বেশি মাত্রায় হয়ে যাবে। তো যদি আমরা এখানে কোনো কিছু না রাখি, একটা সিম্পল তার দিয়ে গ্রাউন্ড করে রাখি বা একটা প্লেট দিয়ে গ্রাউন্ড করে রাখি, তাহলে এক্ষেত্রে কি হবে? একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যদি ফ্লো করে তার জন্য কি হতে পারে? তার জন্য একটা
আর্কিং তৈরি হতে পারে, এত হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে যখন, তার মানে তো আর্ক তৈরি হবে। এবং সেই আর্কিং এর জন্য কি হতে পারে, এই যে স্টেটার যেগুলো আছে, স্টেটার পার্টের মধ্যে তো আমার অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং গুলো থাকে, এবং স্টেটারটা কি ধরনের স্টেটার কোর থাকে বলো, স্টেটারের কোর গুলো কিভাবে থাকে, কি ধরনের কোর আমরা ইউজ করি, ট্রান্সফরমার হোক বা অল্টারনেটর হোক, সেই কোরগুলোকে কি ধরনের কোর থাকে, ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়, ল্যামিনেটেড। ঠিক আছে, কোরগুলো সবসময় ল্যামিনেটেড থাকে। তোমরা ট্রান্সফরমার ফ্যাক্টরিতে দেখেছো ল্যামিনেশন কিরকম থাকে। ঠিক আছে, ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়, সেরকম অল্টারনেটরের ক্ষেত্রেও ল্যামিনেটেড কোর থাকে। এবার যখন এখানে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে একটা আর্কিং তৈরি হচ্ছে। এবার সেই আর্কের জন্য কি হবে, যে কোরের যে ল্যামিনেশন গুলো, মানে এক একটা পাতলা পাতলা লেয়ার যেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে রাখি, এরকম পাতলা পাতলা লেয়ার, সেগুলোকে তো পরপর অ্যারেঞ্জ করে একটা ল্যামিনেশন তৈরি হয়, এরকম তো ল্যামিনেশন থাকে। আমি অনেক গ্যাপ দেখাচ্ছি, এত গ্যাপ থাকে না। বেসিক্যালি কি হবে, এবার এই ল্যামিনেশন গুলো ওয়েল্ডিং হয়ে যাবে, এত তাপ উৎপন্ন হবে, এবং তার জন্য যদি একটা আর্কিং হয়, আর্কিং এর জন্য কি হবে, এই যে ল্যামিনেশন গুলো একে অন্যের সঙ্গে একদম ওয়েল্ডেড হয়ে যাবে। ঠিক আছে, ওয়েল্ডেড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের স্টেটার কোরটা পুরোপুরিভাবে ড্যামেজড হয়ে যাবে। এবার স্টেটার কোর যদি ড্যামেজড হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে কি আমরা সেই অল্টারনেটরকে আর ব্যবহার করতে পারবো? তা কিন্তু পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেটরটাকে পুরো আউট অফ সার্ভিস করে, তাকে পুরোপুরিভাবে তার স্টেটার কোর চেঞ্জ করে আবার আমরা তাকে ব্যবহার করতে পারবো। তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ আউটেজ হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি, একটা যদি আমাদের স্টেটার ওয়াইন্ডিং এরকম ফল্ট হয়ে যায়, এবং তার জন্য যদি হিউজ কারেন্ট ফ্লো হয়ে একটা আর্কিং হয়, তার জন্য আমার স্টেটার কোর ল্যামিনেটেড হয়ে যাবে, এবং তখন আমরা ওই স্টেটার কোরকে আর ব্যবহারই করতে পারবো না, এবং তখন আমাদেরকে স্টেটার কোরটাকে রিপ্লেস করতে হবে। তার জন্য প্রচুর সময় লাগবে এবং প্রচুর অর্থও লাগবে। তাহলে এটাকে প্রোটেক্ট করার জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা একটা সিম্পল প্রোটেকশন ইউজ করতে পারি, যে এই নিউট্রাল, এই কারেন্টটা যদি কম করতে পারি, মানে এই যে সার্কুলেটিং কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটার মাত্রাটাকে যদি আমরা কম করতে পারি, তাহলে অন্তত আর্কিং এর পরিমাণটা কম হবে বা আর্কিং হবে না। এবং সেক্ষেত্রে আমাদের এই স্টেটার করে যে ওয়েল্ডেড হয়ে যাওয়ার ব্যাপারটা, এটাও নিশ্চয়ই হবে না, ল্যামিনেশন গুলো ওয়েল্ডেড হয়ে যাওয়ার ঘটনাটাও ঘটবে না। তো সেটার জন্য আমরা একটা সিম্পল কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা রেজিস্টারকে কানেক্ট করতে পারি। ঠিক আছে, নিউট্রালটাকে আমরা সরাসরি গ্রাউন্ড না করে এখানে একটা আমরা গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে কি হবে, গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স, সাপোজ আমরা এর নাম দিচ্ছি, সাপোজ আমরা R1 নাম দিচ্ছি, এখানে আর আছে তো তার জন্য আমরা এটাকে সাপোজ R1 নাম দিচ্ছি, এটাকে যদি আমরা গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স বা RG নাম দিয়ে দিই, গ্রাউন্ডিং বোঝানোর সাথে, তো এই গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স ইউজ করলে কি হবে না, আমাদের এই যে ফল্ট কারেন্টটা যেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ফ্লো করছে, তার পরিমাণটা অনেকটা লিমিটেড হয়ে যাবে, এবং কারেন্টের অ্যামাউন্টটা লিমিটেড হওয়ার জন্য এরকম আর্কিং আর হবে না, এবং এই যে ল্যামিনেটেড হয়ে যাওয়া, ল্যামিনেটেড কোরগুলো ওয়েল্ডেড হয়ে যাওয়ার ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাবো। ঠিক আছে, তো এই কারণবশত, স্যার, হ্যাঁ বলো। ল্যামিনেটেড কোর ওয়েল্ডেড হয়ে যাওয়া মানে কি? ল্যামিনেটেড কোর মানে হচ্ছে কি, দুটোর মধ্যে সামান্য হলেও তো গ্যাপ থাকে। মানে ধরো দুটো কোর আছে, এই দুটোর কোর, মানে একটা লেয়ার আর একটা লেয়ার, দুটোর মধ্যে সামান্য হলেও তো একটু গ্যাপ থাকে, মানে এটা একটা আলাদা লেয়ার, একটা আলাদা লেয়ার। এবার দুটোর মধ্যে ধরো কোনো গ্যাপই থাকবে না, মানে পুরো গলে যাবে, গলে গিয়ে একটা অন্যের সঙ্গে মিশে গেল, একটা অন্যের সঙ্গে মিশে গেল, ধরো ওয়েল্ডেড হয়ে যাওয়া মানে ধরো দুটো একটা অন্যের সঙ্গে মিশে গিয়ে এটা একটাই লেয়ার তৈরি হয়ে গেল, মানে এইভাবে টোটাল কোরটা এরকম একটা গলে গিয়ে একদম একটা সিঙ্গেল লেয়ারের মতো ফর্ম করে গেল। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের কোরের ওই অংশটা ড্যামেজড হয়ে গেল। ঠিক আছে, কোরের সেই অংশটা ড্যামেজড হয়ে গেল। এখানে ওয়েল্ডেড মানে আমি বলতে চাইছি গলে যাবে বেসিক্যালি ওই জায়গাগুলো, এত তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো সেটার হাত থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে, এখানে একটা নিউট্রাল, একটা গ্রাউন্ডিং রেজিস্টার বা নিউট্রাল রেজিস্টার একটা আমরা ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা এই ফল্ট কারেন্টটাকে লিমিট করতে পারবো। ঠিক আছে, ফল্ট কারেন্টটাকে আমরা লিমিট করতে পারবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা মেনলি আলোচনা করে ফেললাম যে কি কি ধরনের ফল্টস একটা অল্টারনেটরের মধ্যে হতে পারে, এটা বেসিক ডিসকাশন আমরা করলাম, কিন্তু আমরা এখনো ডিটেলসে আসিনি, এবং প্রোটেকশন করবার জন্য কি কি ব্যবস্থা নিতে পারি সেগুলো আমরা এখনো আলোচনা করিনি। কেবল একটাই বললাম, এখানে গ্রাউন্ডিং রেজিস্টার ইউজ করতে হয়। কিন্তু এবার আমরা আস্তে আস্তে আমাদের যে মেন প্রোটেকশনস গুলো আছে সেগুলোতে আসছি। ঠিক আছে, সেই ব্যাপারগুলোতে আমরা আসছি এবার। তাহলে দেখো, প্রথমে যে ধরনের প্রোটেকশনটা আমরা ইউজ করব একটা অল্টারনেটরকে প্রোটেক্ট করবার জন্য, তো সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এই যে গ্রাউন্ড মানে ওয়াইন্ডিং এর মধ্যে স্টেটার পার্টের যে ওয়াইন্ডিং আছে, সেখানে কোনো ধরনের ফল্টের হাত থেকে বাঁচার জন্য আমরা একটা প্রোটেকশন ইউজ করব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন তোমরা
এটা সম্পর্কে বেসিক আইডিয়া তোমাদের আছে? ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ডিফারেন্সিয়াল রিলে এখনো মনে হয় তোমাদের হয়নি, তো আমি একটু বেসিক বলে নিই, ঠিক আছে? ডিটেলসে বলছি না, একটু বেসিক বলে নিচ্ছি। ধরো কোনো একটা লাইন আছে এরকম, সাপোজ কোনো একটা লাইন এরকম আছে, সেই লাইনের মধ্যে না, কোনো লাইন এরকম আছে, সেখানে ধরো কোনো একটা ইকুইপমেন্ট এখানে আমাদের আছে যেটাকে আমরা প্রোটেক্ট করতে চাই। হতে পারে এটা একটা ওয়াইন্ডিং, হতে পারে কোনো একটা ওয়াইন্ডিং হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে। ধরো আমি ডট 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 রাখলাম, এখানে কি রাখবে তোমাদের ইচ্ছা। তো ধরো এখানে একটা প্রোটেক্টেড ইকুইপমেন্ট যেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখালাম সেটা আছে। এবার এদিকটা আমাদের আবার নর্মাল লাইন বেরিয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমি ডটেড লাইন দিয়ে দেখালাম, এটাকে আমি বক্স করে দিই, এই জায়গাতে কোনো ফল্ট হয়েছে কিনা, মানে এটাতে কি হচ্ছে কি, আমি নর্মাল কন্ডিশনে বলি, নর্মাল কন্ডিশনে এখানে যতটা কারেন্ট ঢুকছে ততটাই কারেন্ট এখান দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? যতটা কারেন্ট এখানে ঢুকছে ততটাই এখানে বেরিয়ে আসার কথা। এবার যদি কোনো ফল্ট ধরো হয়, তাহলে কি হবে? যদি কোনো ফল্ট ধরো এখানে হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার যতটা কারেন্ট ঢুকবে ততটা কি বেরিয়ে আসবে? এখানে ধরো আমার I1 কারেন্ট ঢুকলো, এখানে আমার I2 কারেন্ট বেরিয়ে এলো, ঠিক আছে? এবার ধরো এখানে ফল্ট হয়ে গেছে, ফল্ট হলে কি I1 আর I2 সেম হবে? তা কিন্তু হবে না। ফল্ট হলে I1 যে কারেন্টটা আসছিল টোটালটাই প্রায় এই গ্রাউন্ড দিয়ে রিটার্ন করে যাবে। তার মানে আমার I2টা আর I1টা তখন কিন্তু সমান হবে না। কিন্তু যদি ফল্ট না হয়, সেই পরিস্থিতিতে কিন্তু আমার I1 এবং I2 অলওয়েজ সমানই থাকবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রোটেকশন সিস্টেম ব্যবহার করব। সেই প্রোটেকশনের নাম হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ঠিক আছে? ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো সেটাতে মেনলি কি থাকে দেখো, এইখানে যে কতটা কারেন্ট যাচ্ছে এই লাইনের মধ্যে, ধরো I1 যাচ্ছে, হ্যাঁ, এই I1টাকে মাপার জন্য আমরা কি ব্যবহার করতে পারি বলতো? কারেন্ট মাপার জন্য I1 ধরো একটা হিউজ কারেন্ট, সেটাকে তো আমরা ডাইরেক্টলি কোনো রিলের মধ্যে ঢোকাতে পারি না। তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? কারেন্টটাকে কমানোর জন্য কি ব্যবহার করতে পারি আমরা? সাপোজ এখানে হ্যাঁ, কারেন্ট ট্রান্সফরমার, সিটি, কারেন্ট ট্রান্সফরমার আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? সিটিকে কিভাবে দেখানো হয়? এরকম সিম্বলের মাধ্যমে দেখানো হয়, তাই তো? এরকম সিম্বলের মাধ্যমে দেখানো হয়। সিটির দুটো টার্মিনাল থাকে। এবার এটা ধরো, মানে এখানে আমার এই যে তারটা যেটা আছে, যেটা দিয়ে কারেন্ট যাচ্ছিল, সেটাই আমার প্রাইমারির কাজ করবে, আর এটা হচ্ছে সিটির সেকেন্ডারি টার্মিনাল, ঠিক আছে? সিটির এটা হচ্ছে বার প্রাইমারি, এই ধরনের সিটিকে বলা হয় বার প্রাইমারি টাইপ সিটি, ঠিক আছে? তাহলে সিটির এই দুটো টার্মিনাল বেরিয়ে এসছে, এখানে আমরা কারেন্টের আনুপাতিক হিসাবটা পেয়ে যাবো, বা সিটি রেশিওর উপরে ডিপেন্ড করবে ওটা। সিটি রেশিও কিরকম হয় জানো? সিটি রেশিও ধরো 200/5 এম্পিয়ার, সাপোজ 200/5 এম্পিয়ার। এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে যদি এই প্রাইমারি দিয়ে, মানে এই লাইনটা দিয়ে যদি 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, সিটির সেকেন্ডারিতে আমার কত কারেন্ট ফ্লো করবে? না 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবার এই 200/5 সিটিকে আমরা কানেক্ট করেছি, মনে করো আমার I1, মনে করো আমার কত আছে? I1 মনে করো আমার 150 অ্যাম্পিয়ার আছে, সাপোজ I1 ইজিক্যাল টু আমার 150 অ্যাম্পিয়ার। তো সেক্ষেত্রে আমার সিটিতে কত কারেন্ট ফ্লো করবে বলো? সিটি সেকেন্ডারিতে কত কারেন্ট ফ্লো করবে? সাপোজ আমরা সেটাকে স্মল I1 লিখছি, কত হবে বলো? 200 অ্যাম্পিয়ার হলে, 200 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট হলে সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে 150 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট হলে সেকেন্ডারিতে কত ফ্লো করবে? 1/40 ভাগ হবে। কার 1/40? তাহলে এটা ঐকিক নিয়মে করো না। 200 অ্যাম্পিয়ার হলে, 200 অ্যাম্পিয়ার প্রাইমারি হলে সেকেন্ডারিতে 5 হয়, তাহলে 1 অ্যাম্পিয়ার হলে 5 এর 200 হয়, তাহলে 150 অ্যাম্পিয়ার হলে কত হবে? 150 অ্যাম্পিয়ার হলে হবে আমার 5 এর 200 বাই, সরি 5 এর 200 ইন্টু 150, 5 এর 200 ইন্টু 150, ঠিক আছে? তার মানে হচ্ছে কত? হ্যাঁ, 1/40 গণিত 150, মানে 150 অ্যাম্পিয়ারের 1/40 গুণ 150 ইন্টু কত? 5/200 বেসিক্যালি, তো মানে হচ্ছে 1/40। তো এটাকে আমরা লিখতে পারি এরকম, যেটা হচ্ছে যত অ্যাম্পিয়ার হচ্ছে সেই ততটা কারেন্ট আমার সেকেন্ডারিতে ফ্লো করবে। তো এটা আমি বললাম এই কারণেই যে সিটির কনসেপ্টটুকু একটু ক্লিয়ার করার জন্য। তো এখানে ধরো আমার একটা এরকম সিটি আছে যেটা কিনা এই I1 কারেন্টের আনুপাতিক হিসাবটা মেজার করবে। অনুরূপভাবে আমার এদিক দিয়ে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছিল সেই কারেন্টটা মনে করো I2, তো সেখানে সেই কারেন্টটাকে মেজার করার জন্য তো আমার একটা সিটি লাগবে। তো ধরো সেই সিটিটার আমি এখানে আরেকটা সিটি আছে, সেটাও আরেকটা সিটি, ঠিক আছে? এটা হচ্ছে I2 কারেন্টটাকে মেজার করবে। এবার যদি কোনো ফল্ট এখানে না ঘটে, যদি না ঘটে তাহলে আমার I1 I2 সমান থাকার কথা। এবার আমরা কি করব না, এই যে সিটির টার্মিনালটা আছে, প্রথম সিটির যে টার্মিনাল, সেটাকে আমরা এর সঙ্গে
প্রথম সিটির যে টার্মিনালটা আছে সেটাকে আমরা কি করব না এই সেকেন্ড সিটির সঙ্গে কানেক্ট করে দেবো। সেকেন্ড সিটির এই ইনপুট টার্মিনালের সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম। আর এই যে রিটার্ন পাথটা এটাকেও আমরা একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, এই তার দিয়ে আমরা যুক্ত করে দিলাম, এরকম করলাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা করলাম। তার মানে কি করলাম, আমরা দুটো সিটিকে বেসিক্যালি কিসে কানেক্ট করলাম, আমরা সিরিজে কানেক্ট করলাম। এই সিটির সঙ্গে এই সিটিটা সিরিজে কানেক্টেড হয়ে গেল। কিসের মাধ্যমে কানেক্ট হলো, তার দিয়ে কানেক্টেড হলো। এই তারগুলোকে বলা হয় পাইলট ওয়্যারস। ঠিক আছে, এই যে তারগুলো আছে না, এই তারগুলোকে বলা হচ্ছে কি, এই তার বা এই যে তার, এই তারগুলোকে বলা হচ্ছে পাইলট ওয়্যারস। ঠিক আছে, এইগুলোকে বলা হয় কি, পাইলট ওয়্যারস। এরকম নাম কেন? এটা কারেন্টটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। পাইলট যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে নিয়ে যায়, হ্যাঁ, সেরকম ভাবে এখানে কারেন্টটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। মানে এটা তো আর কাছাকাছি নেই, এটা ধরো অনেক দূরে হতে পারে। মানে এই যে প্রোটেক্টেড ইকুইপমেন্টটা, এটা আমার কি হতে পারে, এটা হতে পারে আমার একটা জেনারেটর হতে পারে, মানে অল্টারনেটর হতে পারে, এটা আমার একটা ট্রান্সফরমার হতে পারে, এটা আমার একটা ফিডারও হতে পারে। ঠিক আছে, এটা আমার একটা ফিডারও হতে পারে। এবার ফিডার ভাবো, ফিডারটা কি একটা ছোট জিনিস? ফিডার তো কিলোমিটারের পর কিলোমিটার ধরে চলে। তো এই ধরনের যে লাইন, তো সেখানে আমাদের এই যে এক জায়গাকার সিটি আর আরেক জায়গাকার সিটি, এই দুটো তো আর কাছাকাছি নেই। এটা এক জায়গায় আছে, এটা আরেক প্রান্তে আছে। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব অনেকটা হতেই পারে, আবার কাছাকাছিও হতে পারে, কিন্তু দূরেও হতে পারে। তো এক জায়গা থেকে আরেক জায়গা ক্যারি করবার জন্য আমাদেরকে পাইলট লাগে। সেরকম এখানে পাইলট ওয়্যার ব্যবহার করছে। ঠিক আছে, তো এবার কি করব, এই দুটো সিটিকে আমরা সিরিজে কানেক্ট করে দিলাম। তো শুধু কানেক্ট করলেই হবে না, এবার আমাদেরকে তো আরো মাপতে হবে যে কোনো একটা প্রোটেক্টেড ইকুইপমেন্ট, মানে এবার এই দুটোর সিটির কারেন্টের মধ্যে পার্থক্য আছে কি নেই সেটা মাপার জন্য তো কোনো ব্যবস্থা থাকতে হবে। তো সেই ব্যবস্থাটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেটা। ঠিক আছে, সেইটাই হচ্ছে একটা রিলে। এবার এই রিলে মানেটা কি, রিলে মানে বেসিক্যালি তোমরা ভাবো যে একটা কয়েল, ঠিক আছে, একটা কয়েল এবং তার সঙ্গে রিলেটেড কিছু কন্ট্যাক্ট থাকে। একটা ধরো কয়েল ভাবতে পারো, এবং এই কয়েলটার সঙ্গে একটা কিছু রিলেটেড কিছু এনও কন্ট্যাক্ট থাকে, কিছু এনসি কন্ট্যাক্ট থাকে। এরকম কন্ট্যাক্টগুলোকে বলা আমরা বলি কি কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট। আর যদি এরকম ক্লোজ দেখানো থাকে কোনো কন্ট্যাক্ট, তাকে আমরা বলবো হচ্ছে এনসি কন্ট্যাক্ট। তো বেসিক্যালি রিলে বলতে এটাই বুঝি আমরা, যে এরকম একটা কয়েল থাকে, যে কয়েলটাকে আমরা কারেন্ট যদি এই কয়েলের মধ্যে পাঠাই, কয়েলটা ম্যাগনেটাইজড হবে, এবং ম্যাগনেটাইজড হলে এই এর সঙ্গে রিলেটেড যে কন্ট্যাক্ট তাদের পজিশনস গুলো চেঞ্জ হবে। মানে যদি আমরা এই রিলের কয়েলের মধ্যে কারেন্ট পাঠাই, তাহলে এগুলোকে টানবে। টানলে কি হবে, যেটা আমার নর্মালি ওপেন ছিল সেটা আমার ক্লোজ হয়ে যাবে। সেটা কিন্তু আমার ক্লোজ হয়ে যাবে যখন আমরা রিলে কয়েলটাকে এনার্জাইজ করবো তখন। ঠিক আছে, এটা ক্লোজ হয়ে গেল, এটা ক্লোজ হয়ে গেল, আর যেটা আমার ক্লোজ ছিল সেটা আমার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে রিলের মেন কনসেপ্ট। তো আমরা খালি রিলের কয়েলটাকে এখানে দেখাচ্ছি। তো এখানে বেসিক্যালি একটা রিলের কয়েলকে এরকম কানেক্ট করে দিচ্ছি। ধরো এই কয়েলের মধ্যে কারেন্ট গেলেই আমার কন্ট্যাক্টস গুলো চেঞ্জ হবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো এখানে আমরা এই পাইলট ওয়্যার, যেটা প্রথম সিটি থেকে এসেছিল এবং দ্বিতীয় সিটির সঙ্গে কানেক্টেড হয়েছে, এই মিডিল পজিশনে আমরা কি করেছি, একটা একটা কি করেছি, এটাকে একটা রিলের কয়েলকে যুক্ত করেছি। কোন দুটো পয়েন্টের মধ্যে যুক্ত করেছি, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। ঠিক আছে, এই একটা পয়েন্ট আর এই আরেকটা পয়েন্টের মধ্যে আমরা যুক্ত করেছি। এই দুটো পয়েন্টকে আমরা বলতে পারি ইকুই পোটেনশিয়াল পয়েন্টস। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে এই পয়েন্টস গুলো আমাদের ইকুই পোটেনশিয়াল পয়েন্টস হবে। ঠিক আছে, মানে কি, নর্মাল কন্ডিশনে ধরো এটার মধ্যে আমার I1 কারেন্ট যাচ্ছে, তার মধ্যে যাচ্ছে এই তারটার মধ্যে, এই তারের মধ্যে I1 কারেন্ট যাচ্ছে। যদি I1 কারেন্ট যাই, ধরা যাক তার জন্য আমার এই যে সিটির সেকেন্ডারি, এখানে একটা কারেন্ট ইনডিউসড হবে, সেটা ধরা যাক ছোট হাতের I1 দিয়ে আমরা লিখছি। তাহলে এই ছোট হাতের I1 এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এসে কোথায় যাবে, কোথায় যাবে বলো, এখানে এলো, এখান দিয়ে এসে আমার এটা দিয়ে আসবে I1, এটা দিয়ে I1 আসবে, এটা দিয়ে I1 ছিল, দিয়ে এদিক দিয়ে I1 এসে, এদিক দিয়ে I1 এসে আবার এখানে রিটার্ন করে যাবে, সিটিতে রিটার্ন করে যাবে। অন্যদিকে এই যে সেকেন্ড সিটি যেটা আছে, তার ওখানে কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে, এখান দিয়ে আমার I2 কারেন্ট ফ্লো করছে। তো আমরা ধরছি এর সিটির সেকেন্ডারিতে I2 কারেন্ট ইনডিউসড হয়েছে। তাহলে এই I2 কারেন্ট এখান দিয়ে আসবে, I2 কারেন্ট এলো, এখান দিয়ে I2 কারেন্ট এলো। এবার I2 কারেন্টটা যাবে কোন দিক দিয়ে, এখান দিয়ে এই কয়েলের মধ্যে দিয়ে উপর দিয়ে I2 কারেন্ট গেল, I2 কারেন্ট গিয়ে আমার এদিক দিয়ে এসে I2 কারেন্ট
আবার সিটিতে ব্যাক করে গেল। তাহলে এবার এই পরিস্থিতিতে বলো দেখি, এই যে আমার রিলের যে কয়েলটা, এটাকে আমরা কি বলছি, লাল রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে আমার রিলে কয়েল। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিলে কয়েল। এই রিলে কয়েলের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো? একটা কারেন্ট তো দেখতেই পাচ্ছ উপর থেকে নিচে নামছে, নীল রং দিয়ে দেখিয়েছি, ওটা হচ্ছে I1, আর এটা হচ্ছে I2, রিলে কারেন্ট। তাহলে নেট কারেন্টটা কত যাচ্ছে বলো রিলে কয়েলের মধ্যে দিয়ে? -I2। রিলে রিলে কয়েল বলবো এটাকে আমি, রিলে কয়েল। তাহলে রিলে কয়েলের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছো, ওটা হচ্ছে I1 - I2। মানে আমি সাপোজ এই কয়েলটা, এই কারেন্টটার নাম দিচ্ছি I রিলে, I1 মাইনাস I রিলে আমি নাম দিচ্ছি সাপোজ I রিলে। ঠিক আছে, I রিলে ইজ ইকাল টু আমার হয়ে যাবে কত, I1 - I2, I1 - I2, এটা হয়ে যাবে আমার এর মধ্যেকার কারেন্টটা। এবার বেসিক্যালি একটা জিনিস বলে রাখি, এই কারেন্টগুলো কিন্তু সবই হচ্ছে ফেজার কোয়ান্টিটি। ঠিক আছে, আমরা এখানে I1 লিখছি এরকম, কিন্তু বেসিক্যালি এটার ম্যাগনিটিউড গুলো বিয়োগ হবে না, অ্যাকচুয়ালি ফেজার গুলো বিয়োগ হবে। হ্যাঁ, এটা I1 ফেজার, এটাও I1 ফেজার, এটাও হচ্ছে I2 ফেজার অ্যাকচুয়ালি, এটাও হচ্ছে I2 ফেজার, এটাও হচ্ছে I2 ফেজার। বেসিক্যালি I রিলে যেটা হবে সেটা হচ্ছে I1 ফেজার মাইনাস হচ্ছে I2 ফেজার। এই দুটো ফেজারের কারেন্টের ডিফারেন্সটাকে আমরা বলবো হচ্ছে রিলের মধ্যেকার কারেন্ট। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে রিলের কনফিগারেশন, মানে সরি সিটির কনফিগারেশনস গুলো এরকম যে এখানে আমাদের I1 কারেন্ট যেটা হচ্ছে, এখানেও I2 কারেন্ট, দুটো কারেন্ট যদি সেম থাকে মানে কোনো ফল্ট কিছু নেই, এখানে I1 কারেন্ট যেটা ঢুকছে সেই সেম কারেন্ট I2 বেরিয়ে যাচ্ছে, যদি তা হয় তাহলে আমরা কি বলতে পারি, I1 এবং I2 এরাও সেমই হবে, I1 এবং I2 তারাও সেমই হবে। এবং সেই পরিস্থিতিতে আমার রিলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, যদি I1 আর I2 সেম হয় তখন আমার রিলের মধ্যে দিয়ে 0 কারেন্ট যাবে। ঠিক আছে, রিলের মধ্যে দিয়ে আমার কোনো কারেন্ট যাবে না। এবার রিলের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে কি হবে, রিলের কয়েলটা এনার্জাইজড হবে না এবং কন্ট্যাক্টের কোনো চেঞ্জ হবে না, আমরা সেটা চাইও না। কিন্তু আমরা কি চাই, আমরা চাই যে যদি কোনো কারণে এখানে ফল্ট ঘটে, ফল্ট ঘটলে তো আর I1 আর I2 সেম থাকবে না, ফল্ট যদি ঘটে I1 আর I2 নিশ্চয়ই সেম থাকবে না, তখন যেন আমার এই রিলেটা সেটাকে সেন্স করতে পারে। এবার এই ফল্টটা কোথায় ঘটলে এটাকে সেন্স করা উচিত, আমি কি জন্য এটাকে লাগিয়েছি, এই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন এটাকে বলছি, বেসিক্যালি এটাকে ডিফারেন্সিয়াল প্রোটেকশন বলে। ডিফারেন্সিয়াল কথাটা কেন বলছে বুঝতেই পারছো, একটা কারেন্ট আর আরেকটা কারেন্ট, দুটো কারেন্টের ডিফারেন্সটাকে সেন্স করছে বলে একে আমরা বলছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, এবার এই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন এটাকে আমরা ব্যবহার করছি কি জন্য, আমরা ব্যবহার করছি এই ইকুইপমেন্টটার মধ্যে, মানে যেটাকে আমরা প্রোটেক্ট করতে চাইছি তার মধ্যে যদি কোনো ফল্ট থাকে সেটাকেই আইডেন্টিফাই করুন, বাইরে কোথায় কি ফল্ট হলো সেটাকেও আইডেন্টিফাই করার দরকার নেই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝো, বাইরের ফল্ট হলে আইডেন্টিফাই করবে কি করবে না সেটা একবার দেখে নাও। মনে করো এরকম একটা লাইন আছে, এখানে আমার যে প্রোটেক্টেড ইকুইপমেন্ট যেটাকে আমরা প্রোটেক্ট করতে চাই সেটা রাখা আছে। ঠিক আছে, আর এখানে ধরো আমাদের আউটপুট লাইনটা বেরিয়ে যাচ্ছে মনে করো। এবার এখানে আমাদের একটা সিটি আছে, এটা একটা সিটি, এখানে আমাদের আরেকটা সিটি আছে। আমরা কি করেছি না, এই সিটিটার সঙ্গে এই সিটিটাকে সিরিজে কানেক্ট করে দিয়েছি, এটার সঙ্গে এটাকে আমরা কানেক্ট করে দিয়েছি এবং এটার সঙ্গে এটাকেও কানেক্ট করে দিয়েছি পাইলট ওয়্যারের মাধ্যমে। এবারে দেখো এখানে আমার একটা কারেন্ট তো যাচ্ছিল, I1 কারেন্ট যাচ্ছিল মনে করো, এখানে মনে করো আমার I1 কারেন্ট যাচ্ছিল। হ্যাঁ, এটা মনে করো আমার একটা ইকুইপমেন্ট, মনে করো এটা অল্টারনেটর, মনে করো এটা অল্টারনেটরটাই আছে। অল্টারনেটর যদিও সিঙ্গেল ফেজ এরকম হয় না মনে করো, তো এটা আমার এখান দিয়ে কত কারেন্ট আসছে, এই সিটি দিয়ে কত কারেন্ট আসবে, এখান দিয়ে আমার I2 কারেন্ট আসছে, বেরিয়ে আসছে। এবার মনে করো আমার বাইরে কোথাও একটা ফল্ট হয়েছে, আর এখানে আমার কি আছে, এখানে আমার রিলে কয়েলটা আছে, এখানে আমার রিলে কয়েলটা আছে, বাইরে মনে করো একটা ফল্ট হয়ে গেছে, বাইরে এই তারে কোনো ফল্ট হয়েছে, তো সেই পরিস্থিতিতে কি এই রিলে কয়েলের মধ্যে কোনো কারেন্ট যাবে, একটু ভেবে দেখো। বাইরে ফল্ট হয়েছে মানে কি, বাইরে ফল্ট হলে আমার এখান দিয়ে যে কারেন্টটা বেরিয়ে আসবে এই সিটির পরে গিয়ে সেই কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে, আর এদিকে যাবে না, এদিকে কোনো কারেন্ট যাবে না, সমস্ত কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে। কিন্তু সিটির পর্যন্ত তো I2 কারেন্টই যাচ্ছে, এবং যে কারেন্টটা আমার এই সিটির মধ্যে দিয়ে যাচ্ছে সেম কারেন্টটা আমার এই সিটির মধ্যে দিয়েও আসবে। এটাকে আমি সাপোজ সিটি 1 নাম দিই, আর এটাকে সাপোজ আমি সিটি2 নাম দিই। তাহলে সিটি 1 এর মধ্যে যে কারেন্টটা যাবে I2, সরি এটা সিটি2, তাহলে সিটি 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে অর্থাৎ I1, এবং সিটি2 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে I2, তারা কিন্তু সেমই থাকছে যদি বাইরে ফল্ট হয় তাহলে।
আর তারা যদি সেম থাকে, I1 আর I2 যদি সেম থাকে, তাহলে আমরা বলতেই পারি আমার এখানে যেটা I1 তৈরি হবে, যেটা আমাদের I1 তৈরি হবে, এখান দিয়ে যে I1টা আসবে সেটা এখান দিয়ে আমার I1 আসবে, এখান দিয়ে আমার I1 আসবে এবং এখান দিয়ে ব্যাক করে যাবে। অন্যদিকে I2টা কি হবে, এখান দিয়ে আমার I2 এলো, এইখান দিয়ে I2 এলো, এখান দিয়েও I2 আসবে, এখান দিয়ে আমার I2 রিলে কয়েল দিয়ে ব্যাক করবে এবং এটা দিয়ে গিয়ে আমার আবার সিটিতে ব্যাক করে যাবে। তাহলে এখান দিয়ে আমার রিলে কয়েলের মধ্যে এই পরিস্থিতিতেও যদি বাইরে কোনো ফল্টও হয়, সেই পরিস্থিতিতেও আমার রিলে কয়েলের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, I1 মাইনাস I2, অবশ্যই তাদের ফেজর সাম হবে বা ফেজর বিয়োগ ফল হবে, তাহলে সেটাও কিন্তু এখনো জিরোই থাকছে। রিলের মধ্যে দিয়ে যে কারেন্টটা আই রিলে যেটা, সেটা কিন্তু এই মুহূর্তেও আমার জিরোই থাকছে। তার মানে এখনো আমার কিন্তু রিলে কয়েলটা কোনো কিছু সেন্স করবে না এবং তখনও আমার রিলে কয়েলটা অপারেট করবে না বা এনার্জাইজড হবে না। তার মানে আমরা বলতে পারি যে বাইরের কোনো ফল্ট, যেটা আমার এই প্রোটেক্টেড ইকুইপমেন্টের যে জোন, প্রোটেক্টেড জোন বলতে আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই জোনের বাইরে যদি কোনো ফল্টস হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে তার জন্য আমাদের এই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন সেটা কিন্তু কাজ করবে না। কিন্তু মনে করো ভেতরে কোনো জায়গায় ফল্ট হয়েছে, ইন্টারনাল ফল্ট হয়েছে, তখন কি হবে? মনে করো এই অল্টারনেটর কয়েলটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, এখন কি হবে বলো? এটা ধরো নেই, এটা আমি এখন আর ভাবছি না, এখন আমি মনে করছি এখানে একটা অল্টারনেটরটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, তখন কি হবে? এখান দিয়ে যে কারেন্ট I1 আসছিল, I1 কারেন্টটা এসে এই অল্টারনেটরের কয়েল হয়ে গ্রাউন্ডে ব্যাক করে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। তাহলে গ্রাউন্ডে যদি চলে যায়, I2 দিকে নিশ্চয়ই আর কারেন্ট যাবে না, I2 কারেন্টটা কমে যাবে, কমে যাবে তো। এবার I2 কারেন্টটা যদি কমে যায়, তখন আমার কি, তখন আমার এটার জন্য I1 তো ফ্লো হবে, এই I1 আর I2 তারা কি তখন সেম হবে? I1 তখন কিন্তু আর I2-র সঙ্গে সেম আর হবে না। যদি কোনো ইন্টারনাল ফল্ট হয়ে যায়, তখন কিন্তু আর I1 আর I2 সেম হবে না, এবং I1 I2 যদি সেম না হয়, তাহলে এই সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হচ্ছে I1 এবং এই সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হচ্ছে I2, তারাও কখনো সেম হবে না। এবং তারা যদি সেম না হয়, তখন কি হবে, আমার যে রিলে কয়েল তার মধ্যে কত কারেন্ট হয়, I1 মাইনাস I2, এটাও তখন আর জিরো হবে না। যদি জিরো না হয়, তখন কি হবে, এই কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে, এবং এই কয়েলটা যখনই এনার্জাইজড হবে, এর কন্ট্যাক্টসগুলো চেঞ্জ হয়ে যাবে, এর যে কন্ট্যাক্টস আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং সেই কন্ট্যাক্টসটা চেঞ্জ হয়ে গিয়ে সেটা আমাদের কাকে গিয়ে সিগন্যাল দেবে, সেটা আমাদের ট্রিপিং সার্কিটকে সিগন্যাল দিয়ে দেবে। এই সিগন্যালটা আমার দেবে কাকে, ট্রিপ সার্কিটকে। ট্রিপ সার্কিট কি করবে, ট্রিপ সার্কিট কোথায় থাকে, ট্রিপ সার্কিট থাকে আমার সার্কিট ব্রেকারের মধ্যে। মানে তখন সার্কিট ব্রেকার বুঝবে যে ইন্টারনাল ফল্ট হয়ে গেছে, সার্কিট ব্রেকার তৎক্ষণাৎ এই লাইনটাকে ট্রিপ করিয়ে দেবে, সার্কিট ব্রেকার তৎক্ষণাৎ এই ইনকামিং লাইনটাকে ট্রিপ করিয়ে দেবে। ঠিক আছে, তা এইভাবে আমরা এই যন্ত্রটাকে প্রোটেক্ট করতে পারবো, যে ইকুইপমেন্টকে আমরা প্রোটেক্ট করতে চাইছি তাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা জিনিস বোঝো, আমি বেসিক ডিসকাশন করলাম, বেশি ডিটেলে আলোচনা করলাম না, তবে একটা জিনিস বলে রাখি, এখানে এই যে পাইলট ওয়্যার যেগুলো আছে না, পাইলট ওয়্যারগুলোর মাধ্যমে তো আমরা একটা সিটির সঙ্গে আরেকটা সিটিকে কানেক্ট করেছি। এবার এই পাইলট ওয়্যারগুলোর তো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক কিনা? পাইলট ওয়্যারগুলোর তো রেজিস্ট্যান্স আছে, থাকবে না? তারের তো একটা রেজিস্ট্যান্স থাকা উচিত। এবার তাহলে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এর মধ্যে একটা ভোল্টেজের ড্রপ হবে নিশ্চয়, ভোল্টেজের ড্রপ তো হবে। যখন এর মধ্যে I1 কারেন্ট ফ্লো হচ্ছে বা এর মধ্যে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, I1 আর I2 যতই সেম হোক, এদের মধ্যে ভোল্টেজের তো একটা ড্রপ হচ্ছে, কারেন্ট যখন এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, একটা ভোল্টেজের তো ড্রপ হচ্ছে। এবার ভোল্টেজের ড্রপ হতে গিয়ে আমার যদি রিলের মধ্যে কোনো কারেন্ট আমরা পাঠাতে না চাই, সেক্ষেত্রে আমার এই পয়েন্টের যে পোটেনশিয়াল, সাপোজ আমরা একে A পয়েন্ট বলি আর এটাকে আমরা B পয়েন্ট বলছি, দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয়, তবেই তো এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু যদি আমাদের ব্যবস্থাটা এরকম হয়ে যায় যে এই তারের যে দৈর্ঘ্য, মানে এই প্রথম সিটির জন্য যে পাইলট ওয়্যার তার যে লেংথ, আর সেকেন্ড সিটির জন্য যে পাইলট ওয়্যার তার যে লেংথ, এই দুটো পাইলট ওয়্যারের লেংথ যদি সেম না হয়, তাহলে কি হবে, এখানে যতটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে ততটা ভোল্টেজ ড্রপ যদি সেম না হয়, তখন কি হচ্ছে, আমাদের এই জায়গাকার পোটেনশিয়াল আর এই জায়গাকার পোটেনশিয়াল সেম কিন্তু হবে না। যতই আমাদের I1 আর I2 সেম হোক না কেন, যদি এই তারের দৈর্ঘ্য আর এই তারের দৈর্ঘ্য যদি সেম না হয়, তাহলে A আর B এই দুটো কখনোই সেম পোটেনশিয়ালে থাকতে পারবে না, এবং সেম পোটেনশিয়ালে না থাকলে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে। এর মধ্যে কারেন্ট ফ্লো করে গেলে কি হবে, আমাদের রিলে ট্রিপ সার্কিটে সিগন্যাল চলে যাবে এবং সার্কিট ব্রেকার ট্রিপ করিয়ে দেবে। তো এটা তো ডিজায়ারেবল নয়, এটা তো কোনো সিস্টেমের ফল্ট নয়, এটা হচ্ছে পাইলট ওয়্যারের লেংথ সেম নেই সেই জন্য এটা হচ্ছে, তো এটা তো ঠিক নয়।
তো তার জন্য কি করা হয়, এবং পাইলট ওয়্যারগুলোর দৈর্ঘ্য এক্স্যাক্টলি সেম রাখা সবসময় সম্ভবও নয়। তো তার জন্য কি করা হয় প্র্যাকটিক্যাল সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে আর এদিকেও একটা রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্স গুলো কিরকম, পাইলট ওয়্যার যদি ছিঁড়ে যায় তাহলেও তো হবে না, পাইলট ওয়্যার ছিঁড়ে গেলেও তো এটা একটা মানে তোমার ট্রিপ সিগন্যাল পাঠিয়ে ফল্ট দেবে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই পাঠানোই দরকার, কারণ প্রোটেকশনটাই তোমার ফেলিওর হয়ে গেল না, তাহলে পাইলট ওয়্যার ছিঁড়ে যাওয়া মানে তো প্রোটেকশন ফেলিওর হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো ওটা ট্রিপ হওয়া বাঞ্ছনীয়। এবার দেখো এখানে কি করা থাকে, এখানে একটা অ্যাডজাস্টেবল এরকম রেজিস্টার আছে, আর এই পাইলট ওয়্যারেও না একটা অ্যাডজাস্টেবল রেজিস্টার আছে, মানে এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা কম বেশি করতে পারি। তাতে কি সুবিধা হয়, তাতে সুবিধা হচ্ছে যদি এই পাইলট ওয়্যারের দৈর্ঘ্য আর এই পাইলট ওয়্যারের দৈর্ঘ্য সেম নাও থাকে, আমরা এই রেজিস্ট্যান্স গুলোকে অ্যাডজাস্ট করে করে কি করতে পারি না, রিলেটাকে যেখানে ইচ্ছা লাগাতে পারি। আমরা খালি এই রেজিস্ট্যান্সটাকে অ্যাডজাস্ট করবো, যদি দেখি এদিকে লেন্থটা কম হয়ে গেছে আমরা রেজিস্ট্যান্সটাকে এখানে বাড়িয়ে দেবো, আবার যদি দেখি এইদিকের লেন্থটা কম হয়ে গেছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেবো। রেজিস্ট্যান্সটাকে কম বেশি করে আমরা পাইলট ওয়্যারের লেন্থে যদি কোনো কম বেশি থেকেও থাকে সেই মানে সেই ইয়েটাকে ক্ষতিটাকে আমরা ভরাট করে দিতে পারি। এবং তার ফলে কি হচ্ছে, আমরা যেখানে ইচ্ছা মানে আমরা চাইলে একটা পাইলট ওয়্যারকে অনেক বড় করতে পারি আর একটাকে অনেক ছোট করতে পারি, আমাদের ইচ্ছা মতো করতে পারি। তার জন্য আমাদের বেসিক্যালি এখানে একটা অ্যাডজাস্টেবল রেজিস্টার ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাডজাস্টেবল রেজিস্টার। তো এই ধরনের একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, এবার এই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন না, এতে একটু প্রবলেম আছে। কি প্রবলেম না, মনে করো যে কোনো কারণে মানে এই যে সিটি, এগুলো তো আমাদের সিটি, এগুলো হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, এগুলো তো একটা ইনস্ট্রুমেন্ট না, এগুলো হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এবার আমরা ধরছি কি এখানে কারেন্ট আমার I1 আছে আর এখানে আমাদের কারেন্ট I2 আছে। যদি I1 আর I2 সেম হয় তাহলে এই সিটির যে কারেন্ট I1 হবে ছোট হাতের I1, আর এই সিটির যে কারেন্ট ছোট হাতের I2 তারা সেম হবে, এটা আমরা ধরে নিচ্ছি। কি কিসের ভিত্তিতে আমরা ধরছি, যে দুটো সিটির সিটি রেশিও সেম, দুটো সিটির সিটি রেশিও সেম, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু প্র্যাকটিক্যালি দুটো আলাদা তো যন্ত্র, মানে এটা একটা ইনস্ট্রুমেন্ট এটা একটা ইনস্ট্রুমেন্ট, দুটো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল তো হওয়া সম্ভব নয়, দুটোর মধ্যে কিছু তো এরর তো থাকবে, কিছুটা হলেও তো পার্থক্য থাকবে। এইবার এই যে এরর, দুটো সিটি, এই সিটি সিটি 1 আর সিটি 2 দুটো তো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, তো তার মানে কি, যদি দুটো কারেন্ট এক্স্যাক্টলি সেমও হয় সেক্ষেত্রেও কিন্তু দুটো কারেন্ট I1 আর ছোট কারেন্ট I2 দুটোর মধ্যে কিছুটা এরর তো থেকেই যাবে। এবার এই যে ছোট ছোট সামান্য এররের জন্য কি হবে, যদি I1 আর I2 এক্স্যাক্টলি যদি 0 না হয় তাহলে তো আমার রিলে ট্রিপ করে যাবে, তাই না, দুটো রিলেটা ট্রিপ করে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদেরকে নিশ্চয়ই একটু মার্জিন রাখতে হবে, যে এইটুকু এরর হতেই পারে, তাহলে এই এররের থেকে যদি বেশি হয় তবেই যেন রিলেটা ট্রিপ করে। তাহলে আমাদের সেটিংটা এরকম করতে হবে যে রিলে কারেন্ট I রিলে দ্যাট শুড বি গ্রেটার দ্যান সাম সেট ভ্যালু, মানে এটা একটা আমাদের সেটিং থাকবে। ঠিক আছে, I সেট, ঠিক আছে, আমরা যে সেটিং যেটা রাখছি সেই সেটিং এর থেকে বেশি হলে তবেই যেন ট্রিপ করে, দেন অনলি ট্রিপ। ঠিক আছে, আদারওয়াইজ নট। মানে আমরা যদি এটাকে 0 রাখি, এই সেট কারেন্টটাকে যদি 0 রাখি তাহলে তো সবসময় ট্রিপ করে যাবে। কেন ট্রিপ করবে, কারণ এই যে সিটির কারেন্ট আর এই যে সিটির কারেন্ট, দুটো কারেন্ট এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল তো হওয়া সম্ভব নয়, কারণ দুটো আলাদা ইনস্ট্রুমেন্ট, এবং ইনস্ট্রুমেন্টে আমরা জানি এরর কিছুটা থাকে। ঠিক আছে, তো এই কারণে একটা সেট ভ্যালু আমাদেরকে রাখতেই হবে। এবার তারপরেও আমরা বলতে পারি যে সিটির একটা স্যাচুরেশনের প্রবলেম থাকে। ঠিক আছে, সিটির একটা স্যাচুরেশনের প্রবলেম থাকে। স্যাচুরেশন ব্যাপারটা কি, স্যাচুরেশন ব্যাপারটা হচ্ছে, ধরো সিটির আমরা সেকেন্ডারি কারেন্ট আর এদিকে আমরা সিটির প্রাইমারি কারেন্টকে দেখাচ্ছি, এটা ধরো আমার প্রাইমারি কারেন্ট আর ওটা ধরো আমাদের সিটির সেকেন্ডারি কারেন্ট, আমরা এটাকে IS বলছি। তো সিটির ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, সিটির কারেন্ট প্রথমে প্রাইমারি কারেন্ট বাড়লে সিটি কারেন্টও বাড়ে, কিন্তু একটা সময় পরে প্রাইমারি কারেন্ট বাড়লেও না সেকেন্ডারি কারেন্ট আর বাড়ে না, সেকেন্ডারি কারেন্টটা ফিক্সড হয়ে যায়। এই যে জায়গাটায় গিয়ে ঘটে ঘটনাটা, এই জায়গাটায় আমরা বলতে পারি যে সিটির কোডটা স্যাচুরেট করে গেছে। তার ফলে কি হচ্ছে, প্রাইমারি কারেন্ট আমরা বাড়িয়ে যাচ্ছি, সেকেন্ডারি কিন্তু আর বাড়ছে না, এই ঘটনাটাকে বলা হয় সিটি স্যাচুরেশন। ঠিক আছে, সিটি স্যাচুরেশন। তো সিটি স্যাচুরেটও করে যেতে পারে, এখানে আমরা দুটো সিটি ইউজ করছি, কোন সিটিটা কখন স্যাচুরেট করবে কেউ জানে না। এবার মনে করো
একটা সিটি স্যাচুরেট করে গেছে, আরেকটা সিটি স্যাচুরেট করেনি, কিন্তু কারেন্ট কোনো ফল্ট ঘটেনি, মনে করো কোনো ফল্ট ঘটেনি, কিন্তু কোনো কারণে এই সিটিটা ধরো স্যাচুরেট করে গেছে, এইটা করেনি, তখন কি হবে? তখন হচ্ছে আমার দুটো সিটির মধ্যে কারেন্টের ডিফারেন্স হয়ে যাবে। এই সিটির যে সেকেন্ডারি কারেন্ট আর এই সিটির যে সেকেন্ডারি কারেন্ট, দুটোর মধ্যে তো একটা পার্থক্য দেখা দেবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার যদি প্রাইমারি কারেন্ট বাড়েও এই কারেন্টটা এই সিটির সেকেন্ডারি কারেন্ট আর বাড়ছে না, কারণ এ স্যাচুরেট করে গেছে, কিন্তু এরটা বেড়ে যাচ্ছে, এ স্যাচুরেট করেনি। তখন কি হচ্ছে? তখন আমাদের I1 আর I2 এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখা দেবে, এবং ডিফারেন্স দেখা দিলে কি হবে? এই রিলে কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে, এবং তখন এটা ট্রিপ সার্কিটকে সিগন্যাল পাঠিয়ে দেবে, এবং ট্রিপ সার্কিটটাকে মানে সার্কিট ব্রেকার তখন মানে অফ হয়ে যাবে। কিন্তু এটা তো ডিজায়ারেবল নয়, এটা তো আমার কোনো ফল্ট ঘটেনি। কি ঘটেছে? না আমার সিটি কোরটা স্যাচুরেট করে গেছে। তাহলে সিটি কোর স্যাচুরেট করার জন্য নিশ্চয়ই আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাওয়াটা তো ডিজায়ারেবল নয়। তাহলে এ ধরনের ঘটনাকেও প্রোটেক্ট করার উপায় আছে, ঠিক আছে? তো এই ঘটনাটাকে প্রোটেক্ট করবার জন্য আমরা ইউজ করতে পারি আরেকটা স্পেশাল টাইপের ডিফারেন্সিয়াল রিলে, যে রিলেটার নাম হচ্ছে কি পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, ঠিক আছে? পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে। এটার জন্য আমরা যে বিশেষ ধরনের রিলে ব্যবহার করি সেটার নাম হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, অথবা এটার আরেকটা নাম আছে বায়াসড ডিফারেন্সিয়াল রিলে, ঠিক আছে? ডিফারেন্সিয়াল রিলে অথবা বায়াসড ডিফারেন্সিয়াল রিলে। স্যার সিটি স্যাচুরেট করছে ওই জায়গাটা একবার বলুন। বলছি দাঁড়াও, হচ্ছে বায়াসড ডিফারেন্সিয়াল রিলে। সিটি স্যাচুরেট করছে মানেটা কি? মানে ধরো সিটি একটা আছে তোমার 200/5 অ্যাম্পিয়ারের, ধরে নাও 200/5 অ্যাম্পিয়ারের সিটি আছে, হ্যাঁ? এবার মনে করো তুমি কি করেছো, মানে 200 অ্যাম্পিয়ার গেলে তোমার 5 অ্যাম্পিয়ার সেকেন্ডারিতে, 200 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট হলে সেকেন্ডারি কারেন্ট 5 অ্যাম্পিয়ার হওয়ার কথা। এবার মনে করো যে সিটির কারেন্টটা আমরা আরেকটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? 200 জায়গায় ধরো 200 জায়গায় আরেকটু বাড়িয়ে গেছি। তখন মানে নর্মালি কি হওয়া উচিত, মানে 200/5 যদি সিটি হয় তাহলে আমরা বলতে পারি যখন আমরা 200 অ্যাম্পিয়ার দেবো তখন আমরা 5 অ্যাম্পিয়ার সেকেন্ডারি কারেন্ট পাবো, যখন আমরা 1 অ্যাম্পিয়ার দেবো তখন আমরা 5-এর 200 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, ঠিক আছে? মানে এই ক্যারেক্টারিস্টিক্সটা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স? লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স, তাই না? লিনিয়ার। যদি আমরা গ্রাফিক্যালি যদি আমরা ব্যাপারটাকে দেখি, ধরো আমরা বলতে পারি যে 200/5 সিটি, তাহলে আমরা বলছি যে আইপি বা সরি IS/IP, এটাকে আমরা কি বলতে পারি? 200/5 মানে IS মানে সেকেন্ডারি কারেন্ট, বাই IP মানে হচ্ছে প্রাইমারি কারেন্ট, মানে হচ্ছে 5/200, তাই তো? 5/200 এটা হচ্ছে আমাদের IS/IP, এটা হচ্ছে রেশিওটা। এবার মনে করো এটা আমরা জানি, তাহলে সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই, কি রকম দেখাবো? আমরা যখন 0 অ্যাম্পিয়ার আমাদের প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্টও 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সেকেন্ডারি কারেন্টও আমার 0 অ্যাম্পিয়ার, প্রাইমারিও 0, সেকেন্ডারিও 0। এবার প্রাইমারিটা মনে করো 10 অ্যাম্পিয়ার হলো, সেকেন্ডারি কত হওয়া উচিত? মানে এই স্লোপ অনুযায়ী এটা গ্রাফটা ওঠার কথা, এই স্লোপ অনুযায়ী 5/200, মানে ধরো এখানে আমার 10 অ্যাম্পিয়ার আছে, তখন আমার সেকেন্ডারি কত হওয়া উচিত বলো, হিসাব করে বলো। যদি 10 অ্যাম্পিয়ার থাকে তাহলে হচ্ছে 10 গুণিত 5/200 হওয়া উচিত, 10 গুণিত 5/200 হওয়ার কথা, মানে হচ্ছে 20, মানে হচ্ছে কত? 1/4 মানে 0.25, ঠিক আছে? গ্রাফিক্যালি এটা হচ্ছে 0.25 হলো, একদম সোজাসুজি এটা স্ট্রেট লাইনের মতো উঠতে থাকবে। কিন্তু এই ওঠারও একটা সীমা আছে, ঠিক আছে? একটা সময় পরে কি হবে, প্রাইমারি কারেন্ট ধরো এতদূর পর্যন্ত আমরা যেরকম ভাবে বাড়ালাম সেই অনুপাতে আমার সেকেন্ডারি কারেন্টটা বাড়লো, এতক্ষণ পর্যন্ত আমরা বলবো যে সিটির কোডটা স্যাচুরেট করেনি। কিন্তু একটা লিমিটের পরে কি হবে, যে সিটির কোডটা স্যাচুরেট করে যাবে। তখন কি হবে, ধরো প্রাইমারি কারেন্ট আমার মনে করো এটা 200 অ্যাম্পিয়ারে গিয়ে আমার কোডটা স্যাচুরেট করে গেছে, 200 অ্যাম্পিয়ারে গেলে সেকেন্ডারি কারেন্ট আমার 5 অ্যাম্পিয়ার হওয়ার কথা। এবার মনে করো 200 জায়গায় এটা 250 অ্যাম্পিয়ার হয়ে গেছে কোনো কারণে, তার মানে প্রাইমারি কারেন্ট তো বেড়েছে, কিন্তু সেকেন্ডারি কারেন্ট কি এই অনুপাতে বাড়বে? তা কিন্তু বাড়বে না, সেকেন্ডারিটা আমার এরকম ফিক্সড হয়ে যাবে, এইখানে গিয়ে ফিক্সড হয়ে যাবে। এই যে পয়েন্টে গিয়ে এটা ফিক্সড হয়ে যায় এটাকে বলা হয় নি পয়েন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় নি পয়েন্ট। দেখো হাঁটু যেরকম ভাঁজ হয় সেরকম এখানে ভাঁজ হয়ে গেছে, এটাকে বলা হয় নি পয়েন্ট, ঠিক আছে? তো এই জায়গায় আমরা বলতে পারি যে সিটির কোডটা স্যাচুরেট করে গেছে। সিটির কোডটা স্যাচুরেট করার ফলে কি হচ্ছে দেখো, আমরা গ্রাফের
যদি দেখি গ্রাফিক্যালি আচ্ছা আমরা সিটি তো কারেন্ট মেজার করছে, তাহলে এখানে কোর স্যাচুরেট করছে কেন বুঝতে পারছি না। যেরকম কারেন্ট আসবে সেরকম তো কারেন্টের কারেন্টটা মেজার সমস্যা করেটা কোথায়, কারেন্ট মেজার করে মানেটা কি, এটাও তো একটা বেসিক্যালি একটা ট্রান্সফরমারই না, এটাও তো একটা এক ধরনের ট্রান্সফরমার। কারেন্ট মেজার করছে সেটা ঠিক আছে, কিন্তু আমরা প্রাইমারিতে একটা ইনপুট দিচ্ছি, সেকেন্ডারিতে আমরা একটা আউটপুট পাচ্ছি, তাই তো? সেকেন্ডারিতে আমরা একটা আউটপুট পাচ্ছি, ধরো সিটি একটা এরকম ট্রান্সফরমার, মানে কি, তো ট্রান্সফরমারের কোর যেটা আছে এটা তো ম্যাগনেটিক সার্কিট না, ম্যাগনেটিক সার্কিট, এখানে বেসিক্যালি ইন্ডাকটিভ নেচার। এবার এইখানে কতক্ষণ পর্যন্ত আমরা কারেন্টটাকে বাড়াবো, একটা সময় পরে ইন্ডাক্টরের মধ্যে আর ম্যাগনেটিক এনার্জি স্টোর করার ক্ষমতা থাকবে না, এ স্যাচুরেট করে যাবে। তখন কি হবে, তখন আর আমার প্রাইমারি কারেন্ট যতই আমরা বাড়িয়ে যাই কেন, প্রাইমারি কারেন্টটা তো বেসিক্যালি এখানে সিটির মধ্যে ফ্লোই করছে না, প্রাইমারি কারেন্টটা আমার যাচ্ছে একটা তারের মধ্যে দিয়ে, ওটাই সিটির প্রাইমারির কাজ করে দিচ্ছে। কিন্তু সেকেন্ডারিটা, সেটা তো আমার সিটির একটা যন্ত্র, তো সিটির সেকেন্ডারিতে তখন কি হবে, এই সিটির সেকেন্ডারিটা তখন কিন্তু স্যাচুরেট করে গেছে, এতে আর এর আর ক্ষমতা নেই, আর ম্যাগনেটিক এনার্জি স্টোর করার ক্ষমতা আর নেই এর মধ্যে। তাহলে কি হবে, তখন এর মধ্যে আর কারেন্টটা বাড়তে পারবে না, কারেন্টটা একটা জায়গায় আচ্ছা, তো ফিক্সড আমার হয়ে যাবে। সিটিটা নষ্ট হয়ে গেল তো। না, সিটি নষ্ট হয়ে গেল না, সিটি কোডটা মানে ম্যাগনেটিক তো ওর ক্ষমতা যদি না থাকে তাহলে তো আবার, পরবর্তীকালে আরো হ্যাঁ, মেজার করতে পারবে না। মানে একটা হিস্টেরিসিস, একটা মানে এফেক্ট হয়তো থেকে যাবে, কিন্তু পার্মানেন্টলি নষ্ট হবে না, কারণ আমরা যখনই আবার এটাকে উইথড্র করে দেবো, তখন আবার তো ফ্লাক্সটা জিরো হয়ে গেল, আবার ওটা জিরো থেকে শুরু হবে। হয়তো কিছুটা এনার্জি, মানে কিছুটা হিস্টেরিসিস প্রপার্টির জন্য কিছুটাও স্টোর করে রাখতে পারে, কিন্তু ওভারঅল পুরোপুরি ড্যামেজ এটা হবে না, ঠিক আছে? আবার যখন মানে এটাকে যখন কারেন্ট জিরো করে দেবো, তখন আবার এখানে এটা ডিসিপেট করে যাবে, এই ম্যাগনেটিক এনার্জিটা ডিসিপেট করবে, আবার এটা প্রথম থেকে স্টার্ট হবে। সিটি নষ্ট হলো না, কিন্তু কোডটা স্যাচুরেট করে গেল। কোডটা যদি স্যাচুরেট করে যায় তাহলে আমরা প্রপার সেকেন্ডারি কারেন্টটা পাবো না, আমরা পাবো না। এবার আমাদের তো দুটো কারেন্টের ডিফারেন্স নিয়ে কারবার। মনে করো এই সিটিটার কোর স্যাচুরেট করেনি, আর এই সিটির কোর স্যাচুরেট করে গেছে, তখন কি হবে, তখন হচ্ছে ধরো এখানে সেকেন্ডারিতে কারেন্ট তো দুটোতেই সেম আছে, প্রাইমারি কারেন্ট এটাতেও I1, এটাতে I2, এবং I1 আর I2 দুটো ধরো সেম, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে এর কোর স্যাচুরেট করে গেছে, মানে এর সেকেন্ডারিতে আমরা I2-র আনুপাতিক হারে কারেন্টটা কিন্তু পাচ্ছি না, আমরা কম কারেন্ট পাবো, কিন্তু এর এখানে সেকেন্ডারিতে আমরা এই I1 যেটা আছে তার অনুপাতেই কারেন্টটা পাবো। তখন কি হচ্ছে, যদিও ক্যাপিটাল I1 আর ক্যাপিটাল I2 দুটো কারেন্ট সেম আছে, তা সত্ত্বেও কিন্তু আমার এই সিটির সেকেন্ডারি কারেন্ট আর এই সিটির সেকেন্ডারি কারেন্ট তারা সেম হবে না, এবং তারা যদি সেম না হয় তখন আমার এই রিলে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটাকে আমরা বলছি I1 মাইনাস I2, এটার একটা ভ্যালু থাকবে, এবং তার মানেই হচ্ছে রিলে কয়েলটা এনার্জাইজড হয়ে যাচ্ছে। এবং রিলে কয়েল এনার্জাইজড যদি হয়, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে যায়, তখন এ কি করবে, এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে, এই কন্ট্যাক্ট টেনে নিয়ে এটাকে এখানে লাগিয়ে দেবে, এবং তার মানে ট্রিপ সার্কিটটা ক্লোজ হয়ে গেল। এবং এই ট্রিপ সার্কিটটা কোথায় যায়, ট্রিপ সার্কিটটা বেসিক্যালি সার্কিট ব্রেকারের মধ্যে যায়, ঠিক আছে? সার্কিট ব্রেকারটা তখন কি করবে, এই সার্কিট ব্রেকারটা পাওয়ার সাপ্লাইটাকে কাট অফ করে দেবে, ঠিক আছে? তো এটা তো ডিজায়ারেবল নয়। আমরা তো আমাদের আমাদের উদ্দেশ্য এটা কি জন্য, আমরা চাইছি এই ইকুইপমেন্টটার মধ্যে কোনো ফল্ট হয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করতে চাইছি, কিন্তু সিটির মধ্যে কোনো ডিফেক্ট হলো তার জন্য সার্কিটটা ট্রিপ করে গেল, এটা ডিজায়ারেবল নয়। সিটির কোর স্যাচুরেট হয়ে গিয়ে ডিফেক্ট মানে এটা ট্রিপ করে গেল, এটা কিন্তু ডিজায়ারেবল নয়। তাহলে এই ধরনের ঘটনাটাকে প্রোটেক্ট করতে হবে, তো সেটার জন্য আমরা আরেক ধরনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন ব্যবহার করি, সেটাকে বলা হয় বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা বায়াসড ডিফারেন্সিয়াল রিলে বলছি, ঠিক আছে? এটা আমরা পরের দিন ডিসকাস করবো, এটাতে কি কনসেপ্ট লাগানো হয় সেটা আমরা পরের দিন বলবো। এবং এই বায়াস ডিফারেন্সিয়াল রিলে ইউজ করেই আমরা অল্টারনেটরকে প্রোটেক্ট করবো, ঠিক আছে? অল্টারনেটরের মধ্যে এক ধরনের প্রোটেকশন আছে, এটা তোমাদের সিলেবাসেও আছে, মার্জ প্রাইসড বেসড প্রোটেকশন, সেটা এই বায়াস ডিফারেন্সিয়াল রিলে ইউজ করেই করা হয়। সেটা কিভাবে করা হয় আমরা পরের দিন ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কারো, বলো। আচ্ছা ঠিক আছে।